ওয়েলকাম টু রেলওয়ে ই পাঠশালা। রেলওয়ে ই পাঠশালার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের আমরা আমাদের এই ক্লাসে আমাদের আপকামিং এলপি সিভিটি 2 এর পার্ট এর জন্য যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্টের, সেটার কিছু কোশ্চেন সম্পর্কে আমরা দেখব এবং অলমোস্ট আমরা পুরো চ্যাপ্টারটারই থ্রু কোশ্চেনের দিয়ে তার যে থিওরি অ্যাসপেক্ট রয়েছে সেগুলোকে আমরা করার চেষ্টা করি। চলো আমাদের ক্লাসটা শুরু করি। হ্যাঁ, এখানে যে কোশ্চেনগুলো নেওয়া হয়েছে সেগুলো সবই আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, দ্যাট ইজ আমাদের লাস্ট যে 2025 এবং 2019-এ যে পরীক্ষাগুলো হয়েছিল তার ভেতর ইম্পর্টেন্ট 30 এটার থ্রু দিয়ে আমাদের এই পুরো চ্যাপ্টার সম্পর্কে আমাদের একটা বেসিক আইডিয়া তৈরি হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন, না হাউ মেনি সিগনিফিক্যান্ট ফিগার্স আর দেয়ার ইন 4.700 মিটার। তো 4.700 মিটারে কতগুলি আমাদের সার্থক অঙ্ক বা সিগনিফিক্যান্ট ফিগার আছে। এটা করার আগে আমাদের যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগারটা কি। ফিগারটা কি জিনিস, এটা কি জিনিস? সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে আমি ধরো কোনো একটা মেজারমেন্ট করি, বা কোনো একটা পরিমাপ করে, এই পরিমাপের অবভিয়াসলি কিছু একটা ভ্যালু থাকবে, সেই পরিমাপটা কতটা অ্যাকিউরেট আছে বা কতটা নির্ভুল আছে সেটাই আমরা ডিফাইন করি। ঠিক আছে, যে কতটা অ্যাকিউরেট আছে বা কতটা নির্ভুল আছে বা তার যে ট্রু ভ্যালু আছে, তার যে অ্যাকচুয়াল ভ্যালু, তার কতটা কাছে আছে, অ্যাকচুয়াল ভ্যালু এর কতটা কাছে বা কতটা ক্লোজ আছে। কোন ভ্যালুটা? না আমার যে মেজার্ড ভ্যালু, আমি যেটা মেজার্ড ভ্যালু, ঠিক আছে, দ্যাট ইজ আমার যে মেজার্ড ভ্যালু সেটা ট্রু ভ্যালুর কতটা অ্যাকিউরেট, সেটাকেই আমরা ডিফাইন করে থাকি হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার দিয়ে, বা কখনো কখনো এটাকে সিগনিফিক্যান্ট আমাদের ডিজিট বলা হয়। ঠিক আছে, তো অবভিয়াসলি এখানে কোনো একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট আমরা যে মেজারমেন্টটা পেয়েছি সেটা হচ্ছে 4.700 মিটার। 4.700 মিটার, এটা হচ্ছে আমরা কোনো একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে কোনো একটা লেন্থ মেজার করেছি, করে আমরা এটা পেয়েছি। এবার সিগনিফিক্যান্ট ফিগার আমরা কি করে বের করি? সিগনিফিক্যান্ট ফিগার বের করার জন্য আমাদের মোট 5টা জিনিস একটু মাথায় রাখতে লাগে। কোনো ধরো এরকম মেজার যে ভ্যালু আছে সেই ভ্যালুর যদি আমাকে সিগনিফিক্যান্ট ফিগার বের করতে বলে, সেই 5টা রুল কি কি? প্রথমত সেই 5টা রুল কি বলে? না আমার যে নন জিরো ডিজিট আছে, মানে আমার পরিমাপে যে নন জিরো ডিজিট আছে, সেগুলো সবই হবে হচ্ছে ফিগার, মানে কি? ধরো ফর এক্সাম্পল এটাই আমরা যদি দেখি, দ্যাট ইজ 4.700। তো এর ভেতরে নন জিরো ডিজিট কে কে আছে? 4 আছে, 7 আছে। এই দুটোই হবে হচ্ছে আমার সিগনিফিক্যান্ট ফিগার। ঠিক আছে, বাকি যে দুটো জিরো আছে সেটা দেখবো আমরা সে দুটো হয় নাকি। সেকেন্ড রুল বলে যে যদি পরিমাপের দুটি নন জিরো ডিজিটের মধ্যে কোনো জিরো থাকে, সেই জিরোটাও হবে হচ্ছে আমার সিগনিফিক্যান্ট ফিগার। ঠিক আছে, তো ধরো ফর এক্সাম্পল আমার এরকম আছে 4.702। তো এক্ষেত্রে 472 এরা প্রত্যেকেই তো সিগনিফিক্যান্ট ফিগার, এবং যেহেতু এরা তিনজনের নন জিরো ডিজিট, এবং এই দুটো নন জিরো ডিজিটের মধ্যে আমার যে জিরোটা আছে এও হবে হচ্ছে আমার সিগনিফিক্যান্ট ফিগার।
তো এক্ষেত্রে আমার সিগনিফিক্যান্ট ফিগার হয়ে গেল চারটে সিগনিফিক্যান্ট, চারটে সিগনিফিক্যান্ট। ঠিক আছে, হলো। নেক্সট 3 নম্বর রুল আমাকে কি বলে, 3 নম্বর রুলটা এখানে লিখি। 3 নম্বর রুল আমাকে কি বলে, 3 নম্বর রুল আমাকে বলে আমার যে সমস্ত লিডিং জিরো আছে দশমিকের পরে, ভালো করে বলে দিই, দশমিকের পরে পরে আমার যে লিডিং জিরো আছে, লিডিং জিরো, লিডিং জিরো মানে কোনগুলো, মানে হচ্ছে কোনো নন জিরোর আগে, নন জিরো ডিজিটের আগের জিরো, আগের জিরো, ঠিক আছে, সেগুলোকেই বলা হয়ে থাকে লিডিং জিরো। যদি কোনো দশমিকের পরে আমাদের যদি কোনো লিডিং জিরো থাকে সেগুলো আমার সিগনিফিক্যান্ট ফিগার হবে না, সেগুলো আমার সিগনিফিক্যান্ট ফিগার হবে না। ঠিক আছে, যেমন আমি যদি বলি আমার এরকম আছে 0.0056, তো এক্ষেত্রে 5 আর 6 এটা তো আমার সিগনিফিক্যান্ট ফিগার। ঠিক আছে, ধরো ফর এক্সাম্পল এত সেন্টিমিটার, ঠিক আছে, বা এত মিটার দিয়ে দিই, ঠিক আছে, এত মিটার দিয়ে দিই। তো এক্ষেত্রে 5 আর 6 তো আমার সিগনিফিক্যান্ট ফিগার হয়ে গেল, কিন্তু এই যে দশমিকের পরের যে দুটো জিরো আছে, এই দুটো জিরো আমার কখনোই সিগনিফিক্যান্ট ফিগার হবে না, এরা কখনোই সিগনিফিক্যান্ট ফিগার হবে না। তার কারণ এরা কখনোই অ্যাকিউরেসিকে ডিপিক্ট করে না। কি করে অ্যাকিউরেসিকে ডিপিক্ট করে না, তার কারণ হচ্ছে 0.0056 যেটা আছে এটাকে আমি যদি মনে করি, আমি এরকম লিখতে পারি 0.56 সেন্টিমিটার, আমি এরকম লিখতেই পারি। ঠিক আছে, তো এক্ষেত্রে যে জিরোগুলো সেগুলো সরে গেল, তো এটা তো এই ভ্যালুটাকেই ডেপিক্ট করছে, এই একই ভ্যালুকেই ডেপিক্ট করছে, এটা আলাদা কিছু চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তো তার জন্য এক্ষেত্রে দশমিকের পরে আমার যদি কোনো লিডিং জিরো থেকে থাকে, তো নন জিরো ডিজিটের আগের যদি কোনো জিরো থেকে থাকে সেগুলো আমার কখনোই সিগনিফিক্যান্ট ফিগার হবে না, সেগুলো আমার কখনোই সিগনিফিক্যান্ট ফিগার হবে না। ঠিক আছে, 4 নম্বর কি বলে, যদি দশমিকের পরে ট্রেলিং জিরো থাকে, থাকে সেটা ফিগার হবে অবশ্যই। দশমিকের পরে আমার যদি কোনো রকম ট্রেলিং জিরো, এই ট্রেলিং জিরো বলতে দশমিকের পরে কোনো আমার নন জিরো নাম্বার আছে, কোনো নন জিরো নাম্বার আছে, তারপরের জিরো, তার পরের জিরো, ঠিক আছে, তো কোনো নন জিরো নাম্বার আছে তার পরের জিরো যদি আমার থেকে থাকে সেটাকে বলা হয়ে থাকে কি না আমার ট্রেলিং জিরো, সেটাকে বলা হয়ে থাকে আমার ট্রেলিং জিরো। তো এই যে ট্রেলিং জিরো আছে সেটা সিগনিফিক্যান্ট ফিগারের পার্ট হবে। ঠিক আছে, তো যেমন আমার এক্ষেত্রে 4.700 আছে, ঠিক আছে, তো 47 তো আমার অলরেডি সিগনিফিক্যান্ট ফিগার, তো এই দশমিকের পরে যে দুটো শূন্য আছে এরাও সিগনিফিক্যান্ট। তার কারণ, তার কারণ হচ্ছে এর পরে মিটার আছে। এবার এটাকে তুমি ভালো করে ভেবে দেখো, এটার মানে কি, এই ইনস্ট্রুমেন্ট যে মেজারমেন্টটা আমাকে দিয়েছে এটা 4.7 মিটার তো দিয়েছেই, কিন্তু তারপরেও দু ঘর দশমিক পর্যন্ত এ মেজারমেন্ট করতে পারে। তো একে যদি আমি কোনো মেজারমেন্ট এরকম দিই 4.703, এ সেটাও অ্যাকিউরেটলি মেজার। ঠিক আছে, তো এটা তার হাই প্রিসিশনকে ডেপিক্ট করে, এটা তার হাই যে অ্যাকিউরেসি সেটাকে ডেপিক্ট করে। ঠিক আছে, তো তার জন্য আমার যদি কোনো রকম কোনো ট্রেলিং জিরো থেকে থাকে, আমার যদি কোনো রকম কোনো ট্রেলিং জিরো থেকে থাকে সেটা হবে হচ্ছে আমার সিগনিফিক্যান্ট ফিগার। ঠিক আছে, নেক্সট আমার যদি 5 নম্বর হয়, আমার লাস্ট, আমার যেটা 5 নম্বর, 5 নম্বর, 5 নম্বর আমার কি বলেছে, আমার হয় যেটা হচ্ছে যদি কোনো আমার হোল নাম্বার থেকে থাকে, যদি কোনো আমার হোল নাম্বার থেকে থাকে, ঠিক আছে, দ্যাট ইজ আমার যদি কোনো অখণ্ড সংখ্যা থেকে থাকে, হোল নাম্বারের শেষে শূন্য, তো সেক্ষেত্রেও সেই শূন্যগুলোই কখনোই আমার সিগনিফিক্যান্ট ফিগার হবে না যদি না উল্লেখ করে দেয়। ঠিক আছে, যেমন ধরো ফর এক্সাম্পল আমার এরকম আছে 1200, তো এক্ষেত্রে 1 2 যেটা আছে এটা আমার সিগনিফিক্যান্ট ফিগার হবে, কিন্তু এই যে দুটো শূন্য আছে এরা আমার সিগনিফিক্যান্ট ফিগার হবে না, এরা আমার সিগনিফিক্যান্ট ফিগার হবে না, কারণ এগেন সেই একই রুল, ধরো আমাকে দিয়ে দিয়েছে 1200 মিটার, তো এটাকে আমি অবভিয়াসলি লিখতে পারি 1.2 কিলোমিটার, তো সেই একই প্রিসিশন থাকলো, সেক্ষেত্রে আমার প্রিসিশনের কোনো চেঞ্জ হলো না, সেক্ষেত্রে আমার প্রিসিশনের কোনো চেঞ্জ। ঠিক আছে, তো এই কারণের জন্যই এই আমার যে ট্রেলিং জিরো থাকে, আমার যে ট্রেলিং জিরো থাকে এক্ষেত্রে যদি দশমিক ছাড়া কোনো সংখ্যা হয়ে থাকে, যদি ট্রেলিং জিরো হয়ে থাকে তখন সেক্ষেত্রে আমার শেষের শূন্যগুলো বাদ যায়,
আর মনে রাখবে দশমিকের পরে আমার যদি কোনো লিডিং জিরো থেকে থাকে সেক্ষেত্রে তার যে শূন্যগুলো সেগুলো আমার সিগনিফিক্যান্ট নাম্বারের মধ্যে পড়ে না। ঠিক আছে? তো এবারে এই কোশ্চেনটার ক্ষেত্রে এই চারটে জিনিস, এই পাঁচটা জিনিস যদি তোমরা মনে রাখতে পারো সিগনিফিক্যান্ট নাম্বারের বা সিগনিফিক্যান্ট ফিগারের, সিগনিফিক্যান্ট নাম্বার তো বলে না, সিগনিফিক্যান্ট ফিগার বা সিগনিফিক্যান্ট ডিজিট বলে, ঠিক আছে, কারণ এগুলো আমরা ডিজিট নিয়ে কাজ করি। ঠিক আছে? তো সিগনিফিক্যান্ট ডিজিটের যে কোনো কোশ্চেন তোমরা ইজিলি পেরে যাবে। তো এটার উত্তর কি হবে? এই 4.700-তে 4.700-তে মিটারে কতগুলো সিগনিফিক্যান্ট ডিজিট আছে? প্রথম দুটো হবে হচ্ছে কারণ এরা নন জিরো তার জন্য, আর এরা হবে দশমিকের পরে ট্রেলিং জিরো, তার জন্য এরাও প্রত্যেকে সিগনিফিক্যান্ট ফিগার। এরা সবাই হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার। তার মানে এখানে আমি সিগনিফিক্যান্ট ফিগার পাবো হচ্ছে চারটে। তো অবভিয়াসলি অপশান ডি হবে হচ্ছে আমার সঠিক উত্তর। অপশান ডি হবে হচ্ছে আমার সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট নেক্সট এটাও আমাদের একটা সিগনিফিক্যান্ট ফিগার থেকেই কোশ্চেন। এটা আমাদের এসছিল 2025-এর। 2025-এ মোস্ট প্রবাবলি এটা 6th মেতে কি বলে দিয়েছে, কোনো একটা কিউব বা কোনো একটা ঘন আছে, কোনো একটা ঘনক আছে, তার মাস হচ্ছে 5.47 গ্রাম। ঠিক আছে? তো অবভিয়াসলি এর সিগনিফিকার তুমি কত দেখতে পাচ্ছ? এর সিগনিফিকার হচ্ছে এগুলো সবকটাই নন জিরো নাম্বার আছে, নন জিরো ডিজিট আছে। তো অবভিয়াসলি এর সিগনিফিকার হচ্ছে, এটা তো আমরা দেখতেই, ঠিক আছে, এটা কিনা একটা ভলিউম অকুপাই করে আছে 1.2, এটা কিনা একটা ভলিউম যে কিনা আয়তন দখল করে আছে 1.2 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, ভালো কথা। এর সিগনিফিকার কত আছে? এর সিগনিফিকার আছে 2। এর যে ডেনসিটি আছে সেটাকে আমি যদি গ্রাম পার সেন্টিমিটার কিউবে প্রকাশ করি তাহলে এর কতগুলো সিগনিফিক্যান্ট ফিগারে কারেক্ট নাম্বারটা কি হবে? এর সিগনিফিকারে কারেক্ট নাম্বারটা কি হবে? ঠিক আছে, দ্যাট ইজ আমরা সবাই জানি যে ডেনসিটি কি হয়ে থাকে। ডেনসিটির সূত্র হয়ে থাকে হচ্ছে আর মাস ডিভাইডেড বাই ভলিউম, এটা আমরা সবাই জানি। এবার এক্ষেত্রে মাস আমাকে দিয়ে দিই 5.74 আর ভলিউম আমাকে দিয়ে দিচ্ছে 1. তো গ্রাম পার সেন্টিমিটার। ঠিক আছে, ইউনিট আমার চেঞ্জ করার দরকার নেই কারণ এটাতেই চেঞ্জ। তো এটাকে যদি আমরা সলভ করার চেষ্টা করি, সবার প্রথম কাটাকাটি হয় 7×2 0.8। ঠিক আছে, এবার এটাকে যদি কাটাকাটি 4 6, ঠিক আছে, এটা হবে হচ্ছে আমার 4 6 আর দশমিক 28 থাকলো। এটা হবে হচ্ছে আমার 6 7 42, 18 18। ঠিক আছে, এটা ঠিক আছে, এটা হবে হচ্ছে আমার সঠিক উত্তর। তো গ্রাম পার সেন্টিমিটার। ঠিক আছে, কিন্তু তুমি ভালো করে দেখো এর দশমিকের পরে অসংখ্য তিন, যেটা শেষ হচ্ছে না, পরে অনেকগুলো তিন রয়েছে। ঠিক আছে, তো এটার যদি আমরা আপাতত 3 দশমিক বা 4 দশমিক স্থান পর্যন্ত নিই। ঠিক আছে, এবার আমাকে কি চেয়েছে এর ভেতরে কোনটা হবে উত্তর। এবার আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি সিগনিফিক্যান্ট ফিগারের আমাদের একটা বেসিক ইনস্ট্রাকশনস থাকে। ঠিক আছে, সিগনিফিক্যান্ট ফিগারের আমাদের একটা বেসিক ইনস্ট্রাকশনস থাকে, সেটা হচ্ছে আমরা যদি লব্ধ রাশি, যদি কোনো লব্ধ রাশির ফিগার বের করতে চাই, যদি কোনো লব্ধ রাশির সিগনিফিক্যান্ট ফিগার বের করতে চাই সেটা হবে এ বেস ইউনিট আছে, বেস ইউনিটের ফিগার। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের যে লব্ধ রাশিটা আছে সেটা বের করার জন্য আমাদের দুটো বেস ইউনিট, একটা হচ্ছে মাস মাস আর একটা হচ্ছে আর একটা বেস ইউনিট আমার লেগেছে ভলিউম। এবার অবভিয়াসলি এর সিগনিফিক্যান্ট ফিগার ছিল আমার তিনটে, এর সিগনিফিক্যান্ট ফিগার ছিল আমার দুটো। তো অবভিয়াসলি এই দুটোর মধ্যে যেটা মিনিমাম সিগনিফিক্যান্ট ফিগার থাকবে সেটাই হবে সেই লব্ধ রাশির
সেই লব্ধ ভৌত রাশির না আমাদের এই হবে লব্ধ ভৌত রাশির আমাদের। তো এই দুটোর মধ্যে মিনিমাম আছে কার, না আমার ভলিউমের আমার দুটো সিগনিফিক্যান্ট ফিগার আছে, ঠিক আছে। তো এর ক্ষেত্রেও অবভিয়াসলি আমার দুটোই সিগনিফিক্যান্ট, ঠিক আছে। তো এটার যদি আমরা অ্যাপ্রক্সিমেশন করি, এটার আমরা পাবো 4 এই দুটো, এটাই হবে হচ্ছে আমার এর সিগনিফিক্যান্ট। তো এর উত্তরটা হবে হচ্ছে 4.8, এর উত্তর হবে হচ্ছে আমার 4.8। তো এই জিনিসটা একটু মাথায় রেখে দেবে যে আমার যদি কোনো লব্ধ রাশির ফিগার বের করতে হয় তাহলে অবশ্যই তার যে বেস ইউনিটগুলো রয়েছে সেই বেস ইউনিট দুটোর মধ্যে যেটার মিনিমাম সিগনিফিক্যান্ট ফিগার রয়েছে, যেটার সব থেকে কম সিগনিফিক্যান্ট ফিগার রয়েছে, সেটাই হবে হচ্ছে আমার ফাইনাল লব্ধ রাশির সিগনিফিক্যান্ট ফিগার, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রাখবে। সিগনিফিক্যান্ট ফিগার থেকে এইটুকু ইনফরমেশনই তোমাদের যদি জানা থাকে তোমরা যে কোনো কোশ্চেন ইজিলি সলভ করবে, ঠিক আছে। তো এটা বেশ একটা ইম্পর্টেন্ট টপিক। এটার থেকে আমাদের আগের বার বেশ প্রায় 4টে শিফটের মধ্যে প্রায় 3-4টে কোশ্চেন এসেছিল, ঠিক আছে। তো অলমোস্ট প্রতিটা এসেছিল, ঠিক আছে। তো এটা একটু ভালো করে দেখে নেবে। নেক্সট কি বলে দিয়েছে, হুইচ টার্ম ইজ ইউজড টু ডেসক্রাইব দ্য ক্লোজনেস অফ দ্য মেজার্ড ভ্যালু দ্য স্ট্যান্ডার্ড অর ট্রু। দ্যাট ইজ আমরা কোনো মেজারিং ইনস্ট্রুমেন্টে যে মেজার্ড ভ্যালুটা পেয়েছি, এই মেজার্ড ভ্যালুটা আমরা কোথায় পাই, কোনো মেজারিং আমরা কোনো মেজারিং ইনস্ট্রুমেন্টে কিছু একটা মেজার করছি, ঠিক আছে। ধরো ফর এক্সাম্পল আমরা কোনো স্কেল আছে, আমাদের কোনো রুলস, ঠিক আছে। সেই রুল স্কেল দিয়ে আমরা কি করছি, কোনো একটা লেন্থ মেজার, আমি একটা মেজার্ড ভ্যালু পাবো, সে ফর এক্সাম্পল 5 মিটার আমি বা 5 সেন্টিমিটার পেয়েছি আমি কোনো একটা মেজার্ড ভ্যালু, এটা হচ্ছে মেজার্ড ভ্যালু। আর ওই যে লেন্থটা মেজার করছি তার একটা ট্রু ভ্যালু থাকবে, তার একটা অ্যাকচুয়াল ভ্যালু থাকবে, হতে পারে সেটার ভ্যালু আছে 5.0005, ঠিক আছে। তো অবভিয়াসলি এতটা তো আমি স্কেল দিয়ে মেজার করতে পারবো না, ঠিক আছে। এই যে তা পর্যন্ত আমরা মেজার করতে পারি, যে ক্লোজনেস পর্যন্ত আমরা মেজার করতে পারি কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে, সেটাকেই বলা হয়ে থাকে সেই ইনস্ট্রুমেন্টের অ্যাকিউরেসি, ঠিক আছে। তো অ্যাকিউরেসি মানে হচ্ছে যে দ্য মেজার্ড ভ্যালু যে ভ্যালুটা মেজার করেছি মাইনাস হচ্ছে তার অ্যাকচুয়াল বলবো না, তার যে ট্রু, ঠিক আছে, সেটার মডিউলাস, এটাকেই বলা হয়ে থাকে কিনা, দ্যাট ইজ তার যে মেজার্ড ভ্যালুটা সেটা ট্রু ভ্যালুর থেকে কতটা ডেভিয়েটেড রয়েছে, সেটা ট্রু ভ্যালুর কতটা কাছে গেছে, সেটাকেই বলা হয়ে থাকে তার অ্যাকিউরেসি, ঠিক আছে। তো অ্যাকিউরেসি যত হাই হবে তার মেজার্ড ভ্যালু ট্রু ভ্যালুর কাছে যাবে, যত এর অ্যাকিউরেসি হাই হবে তত সেই ইনস্ট্রুমেন্ট দিয়ে যে আমি যে মেজার্ড ভ্যালুটা পাবো সেটা তার ট্রু ভ্যালু বা তার যে স্ট্যান্ডার্ড ভ্যালু সেটার কাছে যাবে, ঠিক আছে। তো এটাকে বলা হয়ে থাকে অ্যাকিউরেসি, ঠিক আছে। এর সাথে রিলেটেড আর একটা টার্ম আমাদের পড়তে লাগে, সেটা হচ্ছে প্রিসিশন। অনেকে এটাতে গুলিয়ে দেয়, ঠিক আছে। দুটোর মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, যদিও এটা অনেক ক্ষেত্রে আমরা ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করে থাকি, ঠিক আছে। বাট দুটোর ভেতরে একটা মাইনিউট পার্থক্য। এই মাইনিউট পার্থক্যটা কি জিনিস, সেটা হচ্ছে অ্যাকিউরেসি হচ্ছে, ধরো তুমি কোনো একটা মেজারমেন্ট করো, ধরো আমাকে এই লেন্থটা মেজার করতে, এই লেন্থের যে ট্রু ভ্যালুটা আছে সেটা হচ্ছে 5.65 সেন্টিমিটার, 5.65 সেন্টিমিটার, ঠিক আছে। এবার আমি মেজার করছি কোনো রুল স্কেল দিয়ে, ঠিক আছে। রুল স্কেলের যেটা লিস্ট কাউন্ট হয়ে থাকে, আমাদের যে প্লেন স্কেলের যে লিস্ট কাউন্ট হয়ে থাকে সেটা হয় হচ্ছে 0.5 মিলিমিটার, 0.5 মিলিমিটারের কম আমি আর এটা দিয়ে মেজার করতে পারবো না, ধর, ঠিক আছে। তো আমি এটা দিয়ে ম্যাক্সিমাম মেজার যেটা করতে পারবো রুল স্কেল দিয়ে সেটা হচ্ছে 5.5 মিলিমিটার আমি মেজার করতে, ঠিক আছে। তো এটাই হয়ে যাবে আমার মেজার্ড ভ্যালু। আর ট্রু ভ্যালু আমার কত আছে, 5.6, ট্রু ভ্যালু আছে হচ্ছে আমার 5.65, ঠিক আছে। আর প্রিসিশনটা তাহলে কি জিনিস, এবার এই দুটোর যে ডিফারেন্স সেটাই হচ্ছে তার অ্যাকিউরেসি। এবার ধরো ফর এক্সাম্পল আমি কোনো ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার,
আমি কোনো ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করি। ঠিক আছে, ভার্নিয়ার ক্যালিপারের ক্ষেত্রে তার লিস্ট কাউন্ট কত হয়ে থাকে না 0.02 মিলিমিটার, 0.02 মিলিমিটার। তো অবভিয়াসলি এটা দিয়ে আমি কত পর্যন্ত মেজার করতে পারবো, এটা দিয়ে আমি মেজার করতে পারবো 5.64 পর্যন্ত, 5.64 মিলিমিটার পর্যন্ত আমি এটা দিয়ে মেজার করতে পারবো। কোনটা দিয়ে না, ভার্নিয়ার ক্যালিপার। ঠিক আছে, তো এক্ষেত্রে অ্যাকিউরেসি আমার অনেকটা বেড়ে গেল, আমার যে মেজারমেন্টের অ্যাকিউরেসি সেটা অনেকটা বেড়ে গেল। তো অবভিয়াসলি যত আমার মেজারিং ইনস্ট্রুমেন্ট ভালো হবে, ঠিক আছে, যত প্রিসাইজ হবে, তত জিনিসটা কী হবে, সেটা তত অ্যাকিউরেট হতে থাকবে, তত তার ট্রু ভ্যালুর কাছে রেজাল্টটা আমাকে দিতে থাকবে। প্রিসিশনটা কি জিনিস, প্রিসিশনটা কি জিনিস, প্রিসিশনটা হচ্ছে আমি ধরো এই মেজারমেন্টটাই বারবার করছি, আমি ধরো এই মেজারমেন্টটাই ভার্নিয়ার ক্যালিপারে বারবার করছি, ভার্নিয়ার ক্যালিপারে আমি একবার রিডিং নিই, আমি বারবার রিডিং নিয়েছি, প্রথমবার 5.64 মিলিমিটার এসছে, পরের বার রিডিং নিয়েছি ধরো 5.6 এসছে, কারণ এটা এর খুব কাছে, কারণ 5.65 64, তো অবভিয়াসলি মোটামুটি আমার যদি কোনো রকম ছোটোখাটো এরর হয়ে থাকে তো সেটার বেসিসে এরকম রেজাল্ট আসবে, বা 5.64, আবার 5.6, আবার 5.66, এরকম আমার মেজারমেন্টে, ঠিক আছে, এরকম আমার মেজারমেন্ট। প্রিসিশন হচ্ছে আমি যে মাল্টিপল মেজারমেন্ট নিই সেগুলো কতটা ক্লোজ, আমি মাল্টিপল মেজারমেন্ট নিয়ে সেগুলি কতটা ক্লোজ একে অপরের থেকে, সেগুলি একে অপরের থেকে কতটা ক্লোজ। তো এখানে প্রিসিশন আমি দেখতে পাচ্ছি যে আমার প্রিসিশন আছে 0.02 মিলিমিটার, তো দ্যাট ইজ খুব ক্লোজলি আমি ভ্যালুগুলো মেজার করতে পারি। এটাই যদি আমি রুল স্কেল দিয়ে মেজার করতাম, এটাই যদি আমি এমনি আমাদের যে স্কেল আছে সেটা দিয়ে মেজার করতাম, কখনো লিখতাম 5.5 মিলিমিটার, কখনো লিখতাম 5.6 মিলিমিটার, এরকম হতো। তো এক্ষেত্রে আমি ক্লোজনেস পেতাম 0.1 মিলিমিটার। ঠিক আছে, দ্যাট ইজ এর থেকে এর যে প্রিসিশন এটা অনেক বেশি হাই। তো ঠিক আছে, এই হলো বেসিক প্রিসিশন আর অ্যাকিউরেসির মধ্যে পার্থক্য। অ্যাকিউরেসিতে আমরা সবসময় তুলনা করে থাকি ট্রু ভ্যালুর সাপেক্ষে, প্রিসিশনের ক্ষেত্রে আমাকে মাল্টিপল মেজারমেন্ট নিতে হয়, সেই মেজারমেন্টগুলো একে অপরের কতটা ক্লোজ রয়েছে সেটাই হয়ে থাকে হচ্ছে তার প্রিসিশন। ঠিক আছে, তো সেটাই হয়ে থাকে তার প্রিসিশন, জিনিসটা একটু মাথায় রেখে দেবে, এটা হচ্ছে প্রিসিশন। আর অ্যাকিউরেসি হচ্ছে যে সে তার ট্রু ভ্যালুর কতটা কাছে রয়েছে। ঠিক আছে, আর এখানে আমরা যে ফর এক্সাম্পল সিগনিফিক্যান্ট ফিগার যেটা বের করে থাকি, এটা বের করে থাকি হচ্ছে অ্যাকিউরেসি, যে কোনো ইনস্ট্রুমেন্ট কতটা অ্যাকিউরেট সেটাকেই আমরা সিগনিফিক্যান্ট ফিগার দিয়ে ডেপিক্ট করে। ঠিক আছে, দ্যাট ইজ এটা আছে 1.2, এর অ্যাকিউরেসি আছে 1.2, এটাই যদি ফর এক্সাম্পল আমার 1.25 থাকতো তো এর অ্যাকিউরেসি আরও বেড়ে যেত, 1.672 থাকতো এর অ্যাকিউরেসি আরও বেড়ে যেত, 1.7892 থাকতো এর অ্যাকিউরেসি আরও বেড়ে যেত। অ্যাকিউরেসি যত বাড়তো তার সিগনিফিক্যান্ট ফিগারও তত বাড়ত। ঠিক আছে, তো সিগনিফিক্যান্ট ফিগারটাকে আমরা ডেপিক্ট, মানে অ্যাকিউরেসিকে আমরা ডেপিক্ট করে থাকি এই সিগনিফিক্যান্ট ফিগারের থ্রু। এটা হচ্ছে বেসিক জিনিস আমাদের অ্যাকিউরেসি আর প্রিসিশন পোর্শানে। তো এই অ্যাকিউরেসি, প্রিসিশন এবং সিগনিফিক্যান্ট ফিগার এটা বেশ একটা ইম্পর্টেন্ট পোর্শান, ঠিক আছে, আমাদের মেজারমেন্টের পোর্শানের মধ্যে। ঠিক আছে, তো এটা একটু ভালো করে দেখে রাখবেন। ঠিক আছে, এটা বেশ ইম্পর্টেন্ট। এবার যদি আমরা আমাদের নেক্সট কোশ্চেনে, নেক্সট কোশ্চেন আছে, নেক্সট কোশ্চেনে আমাদের বলেছে অ্যান অ্যামমিটার উইথ আ রেঞ্জ অফ 0 to 10 অ্যাম্পিয়ার রিডিং। আমার কাছে কোনো একটা অ্যামমিটার আছে যেটার রেঞ্জ আছে হচ্ছে 0 to 10 অ্যাম্পিয়ার। তো সবার প্রথমে রেঞ্জটা কি জিনিস জেনে নিই। রেঞ্জটা কি জিনিস, কোনো মেজারিং ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমাদের কতগুলো ডেটা লাগে, কতগুলো ইনফরমেশন জানতে, ঠিক আছে, যেটা দিয়ে সেই মেজারিং ইনস্ট্রুমেন্ট কি মেজার করতে পারবে, কতটা মেজার করতে পারবে সেটাকে আমরা বুঝতে পারি। রেঞ্জ হচ্ছে কোনো মেজারিং ইনস্ট্রুমেন্ট কত থেকে কত মেজার করতে পারে। এরই একটা বেস্ট যদি আমরা সিম্পল এক্সাম্পল দেখতে চাই, ধরো আমার কাছে কোনো স্কেল আছে, ট্রুল স্কেল আছে, ঠিক আছে, ট্রুল স্কেলগুলো জেনারেলি কোনোটা হয়ে থাকে 30 সেন্টিমিটারের, কোনোটা হয়ে থাকে 60 সেন্টিমিটারের, বা কোনোটা হয়ে থাকে 50 সেন্টিমিটার, কথার কথা। ঠিক আছে, তো ধরো 30 সেন্টিমিটারের আমার কাছে রুলস, ঠিক আছে, তো ও মেজার কতটা করতে পারবে, ও 30 সেন্টিমিটার লেন্থ পর্যন্ত মেজার করতে। কিন্তু আমার কাছে যদি কোনো টেপ থেকে থাকে, ঠিক আছে, আমাদের যে গোল টেপগুলো হয়ে থাকে, সেটা ধরো ফর এক্সাম্পল 1 মিটারের টেপ রয়েছে, ঠিক আছে, 1 মিটারের টেপ রয়েছে,
ঠিক আছে, তো অবভিয়াসলি ও 1 মিটার পর্যন্ত মেজার করতে পারে। তো ওর ক্ষেত্রে রেঞ্জ কি হয়ে যাবে, এর ক্ষেত্রে রেঞ্জ হয়ে যাবে 0 থেকে 1 মিটার। আর স্কেলের ক্ষেত্রে হয়ে যাবে কি না 0 থেকে 30 সেন্টিমিটার। এটাই হচ্ছে রেঞ্জের বেসিক জিনিস, এটাই হচ্ছে আমাদের রেঞ্জের বেসিক জিনিস। ঠিক আছে, নেক্সট কি বলে দিয়েছে, তো এই যে অ্যামমিটারটা আছে, অ্যামমিটার দিয়ে আমরা কি মেজার করে থাকি, অ্যামমিটার দিয়ে আমরা কারেন্ট মেজার, ঠিক আছে, এটা আমরা মেজারিং ইনস্ট্রুমেন্ট করব, পরে আসবো। ঠিক আছে, তো তার রেঞ্জ কি বলে দিয়েছে 0 থেকে 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, যেটা কিনা একটা কারেন্টের রিডিং 7.5 অ্যাম্পিয়ার, যেটা আমাকে একটা কারেন্টের রিডিং 7.5 অ্যাম্পিয়ার। কিন্তু আমি জানি তার অ্যাকুরেট ভ্যালু বা তার অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে, তো অবভিয়াসলি এর ভেতরে কিছু এরর রয়েছে, এর ভেতরে কিছু এরর রয়েছে। তো আমাকে কি বলেছে রিলেটিভ এরর বের করতে, আমাকে কি বলেছে রিলেটিভ এরর বের করতে। ঠিক আছে, এবার এই এররের থেকে আমাদের টোটাল 3টে টার্মিনোলজি একটু মুখস্থ, 3টে টার্মিনোলজি। একটা হচ্ছে অ্যাবসোলিউট এরর। অ্যাবসোলিউট এররটা কি জিনিস, সেটা হচ্ছে আমি যে মেজার্ড ভ্যালুটা পেয়েছি, মেজার্ড ভ্যালু, আমি যে ভ্যালুটা মেজার করেছি মাইনাস তার ট্রু ভ্যালু, এর মডিউলেশন। ঠিক আছে, দ্যাট ইজ এটা ধরো মেজার্ড ভ্যালু ছোট আছে, ট্রু ভ্যালু বড় আছে, তো সেটা নেগেটিভে আসবে। এর মেজার্ড ভ্যালু তোমার ইয়েতে আছে, কি বলে, বড় আছে, ট্রু ভ্যালু কম আছে, তো এটা পজিটিভে আসবে। ঠিক আছে, তো এটা হলো হচ্ছে আমাদের অ্যাবসোলিউট এরর। তো এক্ষেত্রে আমরা যদি অ্যাবসোলিউট এরর বের করতে চাই, ক্ষেত্রে আমরা যদি অ্যাবসোলিউট এরর বের করতে চাই, সেটা হবে হচ্ছে সে রিডিং কোনটা দেয় 7.5 অ্যাম্পিয়ার, আর তার অ্যাকচুয়াল ভ্যালু কত 0.2, সেক্ষেত্রে সেটা হবে হচ্ছে 1.3। তো এটা হচ্ছে তার অ্যাবসোলিউট এরর। নেক্সট হচ্ছে তার রিলেটিভ এরর, তার রিলেটিভ এরর। রিলেটিভ এররটা কি জিনিস, রিলেটিভ এরর হচ্ছে তার যে অ্যাবসোলিউট এরর ছিল, তার যে অ্যাবসোলিউট এরর ছিল সেটাকেই যদি আমরা ফর এক্সাম্পল তার যে ট্রু ভ্যালু আছে, ট্রু ভ্যালু আছে সেটা দিয়ে যদি আমরা ভাগ করে দিই, সেটাকেই বলা হয়ে থাকে তার কিনা রিলেটিভ এরর, সেটাকেই বলা হয়ে থাকে তার কিনা রিলেটিভ এরর। ঠিক আছে, তো এক্ষেত্রে এর রিলেটিভ এরর কত দাঁড়াবে, রিলেটিভ এরর দাঁড়াবে 1.3 অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই তার ট্রু ভ্যালু ছিল 6.2 অ্যাম্পিয়ার। এটা যেটা বেরোবে দ্যাট ইজ 13/62, তো অলমোস্ট 5 13 65, অলমোস্ট ইকুয়ালস টু 1/5, 0.2 এর কাছে থাকবে। ঠিক আছে, 0.2 এর কাছে থাকবে। ঠিক আছে, এবারে হচ্ছে আমার আসে না পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এরর, পার্সেন্টেজ এরর হচ্ছে আমার যে রিলেটিভ এরর আছে, আমার যে রিলেটিভ এরর আছে, এই রিলেটিভ এররের সাথে আমি যদি 100%কে গুণ করে দিই, দ্যাট ইজ এই রিলেটিভ এররকে আমি যদি পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করি, সেটাকেই বলা হয়ে থাকে পার্সেন্টেজ। এবারে এই দুটো টার্ম ইন্টারচেঞ্জেবলি ব্যবহার হয়, যেমন এক্ষেত্রে রিলেটিভ এররই চেয়েছে কিন্তু এটাকে দেখিয়েছে পার্সেন্টেজ হিসাবে। ঠিক আছে, তো এই দুটো টার্ম ইন্টারচেঞ্জেবলি ব্যবহার হয়ে থাকে। তো এটাকেই যদি আমরা পার্সেন্টেজ ডিপিক্ট করে থাকি, তো এটা অলমোস্ট 20%-এর কাছে থাকবে। তো এটা যদি আমরা দেখি, তো এটার উত্তর হবে হচ্ছে আমাদের সি। তো অবভিয়াসলি এটা হবে 5 13 65, ইয়ের থেকে একটু, 5-এর থেকে এটা একটু ছোট হবে, এটা 5-এর থেকে একটু ছোট হবে, মানে এটা 20-র থেকে একটু বড় হবে, 20 থেকে একটু বড় হবে, কারণ 5 13 65 এটা যেহেতু নিচেরটা ছোট আছে, তো অবভিয়াসলি এটাও একটু ছোট আসবে, এটা 5-এর থেকে একটু কম আসবে। যদি এটা 5-এর থেকে কম আসে, তো অবভিয়াসলি এটা 0.2 এর থেকে একটু বেশি আসবে, তো 20%-এর একটু বেশি হবে। তো 20%-এর একটু বেশি বলতে আমি এখানে পেয়ে যাচ্ছি 20.96। ঠিক আছে, তো এটাই হবে হচ্ছে আমার সঠিক উত্তর। তো এটা গেল হচ্ছে আমাদের যে অ্যাবসোলিউট এরর, রিলেটিভ এরর আর পার্সেন্টেজ এরর সম্পর্কে ধারণা। আচ্ছা, আর একটা জিনিস আছে, সেটা হয় হচ্ছে আমাদের মিন অ্যাবসোলিউট এরর, একটু বলে দিই। মিন অ্যাবসোলিউট এররটা কি জিনিস, ধরো আমাদের কোনো রিডিং এরকম ভুল আসছে, তখন আমরা কি করে থাকি, তখন আমরা কি করি না তার মাল্টিপল রিডিং নিয়ে, মাল্টিপল রিডিং নিয়ে থাকি। যে আমাদের যদি কোনো রকম ইনস্ট্রুমেন্টে গড়বড় হয়ে থাকে, বা কোনো রকম আমাদের অবজারভেশনে গড়বড় হয়ে থাকে, ঠিক আছে, তো তার জন্য আমরা কি করে থাকি মাল্টিপল রিডিং নিয়ে থাকি। তো সেই মাল্টিপল রিডিংয়ের প্রত্যেকটা যে রিডিং আছে সেগুলোকে যদি আমরা অ্যাভারেজ করি, সেগুলোকে যদি আমরা অ্যাভারেজ করি, ঠিক আছে, তো সেটাকেই বলা হয়ে থাকে মিন অ্যাবসোলিউট এরর। তো এটা হচ্ছে অ্যাবসোলিউট এররের পর যখন আমরা মাল্টিপল রিডিং, মাল্টিপল রিডিং এর
যখন আমরা মাল্টিপল রিডিং নিয়েছি তখন আমার যে অ্যাবসলিউট এররগুলো এসেছিল তার যে গড় সেটাকেই আমরা বলে থাকি মিন অ্যাবসলিউট এরর, সেটাকেই আমরা বলে থাকি মিন অ্যাবসলিউট এরর। ঠিক আছে, তো এই তিনটে টার্মিনোলজি খুব ভালো করে মনে রাখবে। এক হচ্ছে অ্যাবসলিউট এরর, রিলেটিভ এরর, আর হচ্ছে পার্সেন্টেজ। ঠিক আছে, এখান থেকে আমাদের কিছু এরকম সিম্পল ম্যাথ টাইপের প্রবলেম আসে বা কিছু থিওরি বেসিক টাইপের আমাদের প্রবলেম দিয়ে দেয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন 5 নম্বরেরটা কি বলেছে, হাউ ডু উই ফাইন্ড অ্যাবসলিউট এরর, আমরা কি করে অ্যাবসলিউট এররটাকে পেয়ে থাকি। ঠিক আছে, তো অ্যাবসলিউট এরর অ্যাকচুয়াল ভ্যালু বাই অবজার্ভ ভ্যালু না। ঠিক আছে, অ্যাবসলিউট এরর আমরা অলরেডি দেখেছি অ্যাকচুয়াল ভ্যালু ইন্টু অবজার্ভ ভ্যালু না। অবজার্ভ ভ্যালু ইন দ্য সেন্স এটাই হচ্ছে আমার মেজার্ড ভ্যালু, মেজার্ড ভ্যালু আমি যেটা মেজার করেছি বা আমি যেটা অবজার্ভ করেছি আমার মেজারিং ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, অ্যাবসলিউট এরর মানে হচ্ছে অ্যাকচুয়াল প্লাস অবজার্ভড না, এটার মানে হচ্ছে অ্যাবসলিউট হচ্ছে অ্যাকচুয়াল মাইনাস অবজার্ভ বা অবজার্ভড মাইনাস অ্যাকচুয়াল। ঠিক আছে, যেটাই লেখো না কেন, কারণ এর আগে মডিউলাস আছে, তো অবভিয়াসলি এটা আমার একটা পজিটিভ ভ্যালু প্রোভাইড করবে। ট্রু ভ্যালুটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ভ্যালু। ঠিক আছে, তো অ্যাকচুয়াল মাইনাস অবজার্ভ, তো ডি হবে হচ্ছে এটার আমার সঠিক উত্তর। আচ্ছা, আরও কয়েকটা জিনিস আমি এখান থেকে বলে দিই এরর থেকে। ঠিক আছে, আমাদের বিভিন্ন টাইপের এরর হয়ে থাকে। ঠিক আছে, আমাদের বিভিন্ন টাইপের এরর হয়ে থাকে। ঠিক আছে, মেনলি হচ্ছে আমাদের যদি আমরা এররকে ডিফাইন করে থাকি, আমাদের এররের যদি ডেফিনেশন হয়ে থাকে, এরর হচ্ছে আমাদের মেজার্ড ভ্যালু মাইনাস তার ট্রু বা তার অ্যাকচুয়াল, এটাকেই বলা হয়ে থাকে কোনো কিছু এরর। ঠিক আছে, এবারে এই এরর আমাদের মেনলি 3 টাইপের হয়ে থাকে। এই এররকে যদি আমরা ক্লাসিফাই করি সেটা আমাদের হয়ে থাকে মেনলি 3 টাইপের। প্রথম যেটা হয়ে থাকে সেটা হয় হচ্ছে আমাদের গ্রস এরর, গ্রস এরর। ঠিক আছে, এই গ্রস এররকে বলা হয়ে থাকে হিউম্যান এরর। এই গ্রস এররেরই আর একটা নাম হচ্ছে হিউম্যান এরর, হিউম্যান এরর। তো অবভিয়াসলি কেউ যখন কোনো মেজারমেন্ট নিচ্ছে, আমরা যদি কোনো মেজারমেন্ট করে থাকি, সেই মেজারমেন্টের ক্ষেত্রে যদি কোনো হিউম্যানের দ্বারা কোনো এরর হয়ে থাকে, মেজারমেন্ট নিতে গিয়ে কোনো ভুল হয়েছে, মেজারিং প্রসিডিওরে কোনো ভুল হয়েছে, সেটা হয়ে থাকে হচ্ছে আমাদের হিউম্যান এরর। তো এটা হচ্ছে হিউম্যান ক্রিয়েটেড, হিউম্যান ক্রিয়েটেড, হিউম্যান ক্রিয়েটেড এরর মানে মানুষের অজ্ঞতার জন্য বা অন্য কোনো কারণের জন্য, যেটা মানুষের হাতের কন্ট্রোলে আছে কিন্তু তারপরেও সেটা ভুল হয়ে গেছে, সেটাকে বলা হয়ে থাকে গ্রস এরর বা হিউম্যান এরর। ঠিক আছে, সেটাকে বলা হয়ে থাকে গ্রস এরর বা হিউম্যান এরর। নেক্সট হয়ে থাকে হচ্ছে আমাদের সিস্টেমেটিক এরর, সিস্টেমেটিক এরর, সিস্টেমেটিক এরর। এই সিস্টেমেটিক এররটা কি জিনিস, সিস্টেমেটিক এরর হচ্ছে যে এররটা বারবার একই দিকে ঘটে থাকে, যে এরর বারবার একই দিকে ঘটে। একই দিকে ঘটে কথাটা কেন বললাম, তার কারণ হচ্ছে একই দিকে ইন দ্য সেন্স হয় পজিটিভে আসবে এররটা অথবা নেগেটিভে আসবে, নেগেটিভে আসবে। এবং এটা বারবার ঘটে, যতবারই আমি ওই মেজারিং ইনস্ট্রুমেন্টটা নিয়ে মেজার করতে যাব ততবারই আমার এটা ঘটবে। ঠিক আছে, এই সিস্টেমেটিক এররও আমাদের আবার হয়ে থাকে 3 রকম টাইপ। এই সিস্টেমেটিক এররও আমাদের হয়ে থাকে 3 রকম টাইপ। কি কি হয়ে থাকে, প্রথমেই আসে হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্ট এরর, এরর। এটা কি জিনিস, ইনস্ট্রুমেন্ট এররটা কি জিনিস, ইনস্ট্রুমেন্ট এরর হচ্ছে ইনস্ট্রুমেন্টের কোনো ত্রুটির জন্য, যন্ত্রের কোনো ত্রুটি যদি থেকে থাকে, যন্ত্রের ত্রুটির জন্য। ঠিক আছে, যন্ত্রের ত্রুটি যদি থেকে থাকে, ধরো আমরা জানি আমাদের যে মেজারিং ইনস্ট্রুমেন্ট রয়েছে, ওয়েদার ইট ইজ আমাদের মাইক্রোমিটার রয়েছে বা আমাদের ভার্নিয়ার ক্যালিপার রয়েছে, তো যন্ত্রের সব থেকে বড় ত্রুটি সেটাকে আমরা কি করে ইয়ে করে থাকি, এলিমিনেট করে থাকি, সেটা হচ্ছে তার না জিরো এরর দিয়ে, এটাকে আমরা জিরো এরর দিয়ে করে থাকি। ঠিক আছে, আমাদের জিরো এরর থাকে সেটার থ্রুতে আমরা এটাকে ম্যানেজ করে থাকি, দ্যাট ইজ আমরা ওটার যখন মেজারমেন্টটাকে জিরোর সাথে সেট করব তখন আমার যে ভ্যালুটা প্রোভাইড করবে সেটাই হচ্ছে তার জিরো এররের মাপকে প্রোভাইড করে। ঠিক আছে, এর বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই। তো যন্ত্রের জিরো এরর হচ্ছে তার অ্যাকচুয়াল ইনস্ট্রুমেন্ট এরর। ঠিক আছে, নেক্সট হচ্ছে ধরো ফর এক্সাম্পল আমার কোনো ওর্ন আউট ইনস্ট্রুমেন্ট রয়েছে, আমার কোনো ওর্ন আউট ইনস্ট্রুমেন্ট, ওর্ন আউট, তো তার ক্ষেত্রেও আমি যে মেজারমেন্টটা পাবো সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এররটা পাবো। ঠিক আছে, নেক্সট এছাড়াও আমাদের হয়ে থাকে যদি কোনো রকম ফল্টি স্কেল থেকে থাকে, আমাদের ওর ভেতরে যে স্কেলটা আছে সেটা ফল্টি আছে। ঠিক আছে, তো এগুলো সবই হচ্ছে ইনস্ট্রুমেন্টের এরর।
ঠিক আছে, এগুলো সবই হচ্ছে ইনস্ট্রুমেন্টের এরর, এবং এগুলো যখন আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায় আমাদের সেই ইনস্ট্রুমেন্টকে চেঞ্জ করতে, ঠিক আছে। নেক্সট আমাদের কি হয়ে থাকে, নেক্সট আমাদের হয়ে থাকে হচ্ছে অবজারভেশন এরর। অবজারভেশন এরর, অবজারভেশন এরর। এই অবজারভেশনটা কি এরর? এটা হচ্ছে যে হিউম্যান দেখছে, যে দেখছে তার দেখার অ্যাঙ্গেলের জন্য যে এররটা। যেমন এর সব থেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে, তোমরা জানো, সেটা হচ্ছে প্যারালালেক্স। আমাদের যে প্যারালালেক্স এররটা হয়ে থাকে, এরর যেটা হয়ে থাকে সেটাই হয় হচ্ছে আমাদের অবজারভেশন। দ্যাট ইজ আমরা যখন কোনো স্কেলে কোনো মেজারমেন্ট নেব, স্কেলে যখন মেজারমেন্ট নেব, ঠিক আছে, এটা একদম আমরা পুরো সোজাসুজি দেখি, ঠিক আছে। এটাকে যদি আমরা এরকম সাইড থেকে দেখি তো অবভিয়াসলি এখানে এক দাগ সাইডে আমরা, বা এদিক থেকে যদি এক দাগ আমরা সাইডে দেখি, ঠিক আছে। এই যে এরর, এটাকে বলা হয়ে থাকে প্যারালাল এরর, এবং এটা পার্ট হচ্ছে অবজারভেশন এরর। এটা পার্ট হচ্ছে আমাদের অবজারভেশন এরর, ঠিক আছে। অথবা কেউ যদি স্কেল ভুল রিড করে থাকে, যেটা যদিও হিউম্যান এররের মধ্যেই চলে যায়, ঠিক আছে। নেক্সট আমাদের হয়ে থাকে হচ্ছে এনভায়রনমেন্টাল এরর। নেক্সট আমাদের টাইপ হচ্ছে এনভায়রনমেন্টাল এরর। এই এনভায়রনমেন্টাল এররটা কি জিনিস? যেটা হচ্ছে এনভায়রনমেন্টের, ধরো টেম্পারেচার চেঞ্জ হয়েছে, টেম্পারেচার চেঞ্জ, ঠিক আছে, যেটা আমাদের কন্ট্রোলের বাইরে, টেম্পারেচার চেঞ্জ হয়ে গেছে, তো কোনো আমি লেন্থ মেজার করছিলাম, তার যে অ্যাকচুয়াল অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টের লেন্থ একটু বেড়ে গেছে, তো অবভিয়াসলি আমি একটা ফল্ট এরর পাবো, ঠিক আছে, আমি একটা ফল্ট পাবো, তো সেটার জন্য হয়ে থাকে। বা আমার হিউমিডিটি চেঞ্জ হয়ে গেছে, কিছু আছে আমাদের হিউমিডিটির জন্য কন্ট্রোল হয়ে থাকে, কিছু আছে আমাদের প্রেশারের জন্য কন্ট্রোল হয়ে থাকে। তো টেম্পারেচার, হিউমিডিটি, প্রেশার, এগুলোর বেসিসে যেগুলো এনভায়রনমেন্ট ডিরেক্ট কন্ট্রোল করে থাকে, সেইগুলোর চেঞ্জের জন্য যে এরর এসে থাকে সেগুলোকে বলা হয়ে থাকে এনভায়রনমেন্টাল এরর। তার জন্য আমাদের যে সমস্ত টুল রুমগুলো হয়ে থাকে সেগুলো একদম প্রপার ওয়েতে সিলড হয়ে থাকে, যাতে সেখানে কোনো রকম এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন না আসে, ঠিক আছে, যাতে সেখানে প্রপার মেজারমেন্টটা আমরা পেতে পারি, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের, এটা হচ্ছে সিস্টেমেটিক এরর। এরপরে আমাদের যেটা আসে র্যান্ডাম বা আনসিস্টেমেটিক এরর। র্যান্ডাম এরর, ঠিক আছে। র্যান্ডাম এরর কি? যেটা আমাদের একদম কন্ট্রোলের বাইরে, আউট অফ কন্ট্রোল, আউট অফ কন্ট্রোল, আউট অফ, ঠিক আছে, যেটা আমরা এক ফোঁটাও কন্ট্রোল করি, ঠিক আছে। ধরো কোনো মেজারমেন্ট করার সময় কোনো একটা ইনস্ট্রুমেন্ট আছে, ইনস্ট্রুমেন্টের কোনো একটা, ফর এক্সাম্পল একদম ছোট প্রিসিশন ইনস্ট্রুমেন্ট আছে, তার কোনো একটা গিয়ার টিথ রয়েছে, তার গিয়ারটিতে কিছু একটা, তার গিয়ারটিতে কিছু একটা বেঁধে গেছে, ঠিক আছে, তো সেটার জন্য কিছু এরর আমার চলে আসবে, ঠিক আছে। বা আমার পরিবেশের সামান্য পরিবর্তন হয়েছে, ঠিক আছে। বা পর্যবেক্ষক যে আছে, যে মেজার করছে, যে মেজার করছে, তার ধরো কিছু প্রতিক্রিয়ার পরিবর্তন হয়, সে প্রথমে একভাবে মেজার করছিল, তারপরে বারবার মেজার করছে, তার বোরিং লাগছে, তো সেক্ষেত্রে একটা র্যান্ডাম এরর চলে আসে, ঠিক আছে। এই যে র্যান্ডাম এররটা, সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি না, সেটা আউট অফ কন্ট্রোল এরর। এটা এলিমিনেট করার জন্য আমরা কি করে থাকি? এটা এলিমিনেট করার জন্য আমরা মাল্টিপল রিডিং, আচ্ছা, আমরা মাল্টিপল রিডিং নিয়ে থাকি, এবং এই মাল্টিপল রিডিংগুলোকে আমরা কি করি? অ্যাভারেজ আউট, অ্যাভারেজ আউট, এই আমরা অ্যাভারেজ, ঠিক আছে, এগুলো যখন আমরা অ্যাভারেজ করব তো অবভিয়াসলি র্যান্ডাম যে এররটা আছে সেটা আমরা কিছুটা পরিমাণে কি করতে পারবো না, এলিমিনেট করিয়ে দিতে পারবো, ঠিক আছে। এটাই হয়ে থাকে আমাদের বেসিক যে এরর, তার যে ডিফারেন্ট টাইপ অফ এরর, দ্যাট ইজ গ্রস এরর বা হিউম্যান এরর, সিস্টেমেটিক এরর, তার তিনটে পার্ট। ইনস্ট্রুমেন্ট এরর, ইনস্ট্রুমেন্ট এরর থেকে আমাদের প্রচুরবার এক্সাম্পল এসছে যে জিরো এরর কোন টাইপের এরর, এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট এরর। অবজারভেশন এররের থেকে আসে হচ্ছে প্যারালালেক্স এরর কোন টাইপের এরর। এনভায়রনমেন্টাল এররের থেকে আমাদের যে এনভায়রনমেন্টাল কন্ডিশনগুলো রয়েছে সেটার উপরের থেকে আসে, ঠিক আছে। যদি এই এনভায়রনমেন্টাল এরর থেকে কোশ্চেন কম আসে, আর হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের র্যান্ডাম এরর, যেটা আমাদের আউট অফ কন্ট্রোল, যার জন্য আমরা কি করে থাকি? মাল্টিপল রিডিং নিয়ে থাকি, ঠিক আছে। তো এই জিনিসগুলো বেসিক মাথায় মনে রাখলে এরর পোর্শন আমাদের কমপ্লিট। এররে আর এর বাইরে আমাদের কিছু করতে লাগবে না, খালি এই এরর কি কি টাইপের হয়ে থাকে সেগুলো দেখে রাখবে। নেক্সট হচ্ছে আমাদের এই যে এরর ক্যালকুলেট করার জন্য যে তিনটে ভ্যালু, দ্যাট ইজ অ্যাবসলিউট এরর, রিলেটিভ এরর, পার্সেন্টেজ, এগুলো একটু দেখে রাখবে, বাস যথেষ্ট। এররের পোর্শনে আর কিছু, এইটুকুই যথেষ্ট। চলো এরপরে আমরা যদি নেক্সট কোশ্চেনে যাই, আমাদের 6 নম্বর কোশ্চেন, ঠিক আছে। এখানে কি আছে? ইন অ্যাঙ্গুলার মেজারমেন্ট, কোনো একটা, ধরো আমি অ্যাঙ্গুলার মেজারমেন্ট করছি, সেখানে 1 রেডিয়ান, 1 রেডিয়ান, সেটা কত ডিগ্রির ইকুইভ্যালেন্ট হয়ে থাকে? এটা আমাদের খুব কমন একটা কোশ্চেন, ঠিক আছে। আমরা জানি আমরা যে অ্যাঙ্গেল মেজার করে থাকি, ঠিক আছে, এই অ্যাঙ্গেল আমাদের
দু রকমের হয়ে থাকে, একটা হয় হচ্ছে আমাদের প্লেন অ্যাঙ্গেল, আর একটা হয় হচ্ছে আমাদের সলিড অ্যাঙ্গেল। ঠিক আছে, সলিড অ্যাঙ্গেলের যে ইউনিট হয়ে থাকে সেটাকে আমরা জানি স্টেরিডিয়ান বলে। ঠিক আছে, আর প্লেন অ্যাঙ্গেল আমরা রেডিয়ানে মেজার করি, প্লেন অ্যাঙ্গেল আমরা রেডিয়ানে মেজার করি। ঠিক আছে, এগুলো এই দুটোই হচ্ছে আমাদের সাপ্লিমেন্টারি, আমাদের যে ফান্ডামেন্টাল ইউনিটস রয়েছে তার ভেতরে পড়ে। ঠিক আছে, তো সাপ্লিমেন্টারি ইউনিটস এই দুটো, একটা হচ্ছে রেডিয়ান আর একটা হচ্ছে স্টেরিডিয়ান। ঠিক আছে, আর এই প্লেন অ্যাঙ্গেল আমরা মেজার করে থাকি দুটো সারফেসের মধ্যে, দুটো সারফেসের সারফেসের অ্যাঙ্গেল। আর সলিড অ্যাঙ্গেল আমরা মেজার করে থাকি একটা কোণ আছে, ধরো এরকম কোণ সার্কুলার, এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে, ঠিক আছে, এটা 3D তে তুমি যদি হিসাব করো এখানে একটা পোর্শন আসে। ঠিক আছে, ওই যে অ্যাঙ্গেলটা হয়ে থাকে কি না আমার সলিড অ্যাঙ্গেল। ঠিক আছে, এই সলিড অ্যাঙ্গেলটা আমাদের কোথায় বেশি ব্যবহার হয়, এই সলিড অ্যাঙ্গেলটা আমাদের ব্যবহার হয়ে থাকে রেডিয়েশনের, এটা আমরা পরে দেখবো, এটা আমাদের রেডিয়েশনের ক্ষেত্রে সলিড অ্যাঙ্গেলটা বেশি ব্যবহার হয়। ঠিক আছে, তো এখানে আমাদের কি বলেছে যে এই 1 রেডিয়ান সমান কত ডিগ্রি হয়ে থাকে। ঠিক আছে, রেডিয়ান হচ্ছে আমাদের একটা এসআই ইউনিট, আর ডিগ্রি হচ্ছে আমাদের কনভেনশনাল। ঠিক আছে, তো 1 রেডিয়ান আমরা সবাই জানি যে পাই রেডিয়ান সমান থাকে আমার 180 ডিগ্রি। ঠিক আছে, তো 1 রেডিয়ান সমান আমার 180 ডিগ্রি বাই পাই, আমরা ক্যালকুলেট করি অলমোস্ট দাঁড়ায় 50.2 দাঁড়ায়। ঠিক আছে, তো আমার 50.2, এটা একটু মুখস্থ করতে, সমান সমান আমাদের এই ভ্যালুটাই হয়ে থাকে। ঠিক আছে, তো এটা একটু মুখস্থ করে রেখে দেবে। তো আমরা এটা সবাই জানি যে পাই রেডিয়ান সমান এটা একটা বেসিক কোশ্চেন এসছে আমাদের প্রিভিয়াস ইয়ার। চলো নেক্সট, নেক্সট কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং অপশন ডাজ নট হ্যাভ অ্যান এসআই বেস ইউনিট। ঠিক আছে, বেস ইউনিট বা ফান্ডামেন্টাল ইউনিট, এটা আমাদের ফান্ডামেন্টাল ইউনিট নয়। ঠিক আছে, তো তার জন্য আমরা সবাই জানি টোটাল 7টা ফান্ডামেন্টাল ইউনিট, 7টি ফান্ডামেন্টাল বা বেস ইউনিট আর বেস ইউনিট। আর বাকি আমার যে ইউনিটগুলো হয়ে থাকে সেগুলোকে বলা হয়ে থাকে ডিরাইভড ইউনিট, বাংলাতে যেটাকে বলা হয়ে থাকে লব্ধ। ঠিক আছে, বাংলাতে যেটাকে বলা হয়ে থাকে লব্ধ ইউনিট। ঠিক আছে, তো আমার কিছু ফান্ডামেন্টাল বেস ইউনিট আছে যেগুলো আমাদের জানতে লাগে। ঠিক আছে, তো সবার প্রথম আমার যে ফান্ডামেন্টাল বেস ইউনিটটা হয়ে থাকে, ঠিক আছে, কি লেন্থের লেন্থ হচ্ছে আমরা এসআই এর ক্ষেত্রে মেজার করে থাকি কিসে না, মিটার। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমার কি হয়ে থাকে ভর, দ্যাট ইজ মাস আমরা মেজারমেন্ট করে থাকি কেজিতে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা মেজার করে থাকি টাইম, এটা কিসে না সেকেন্ডে। ঠিক আছে, নেক্সট আমরা মেজার করে থাকি হচ্ছে ইলেকট্রিক কারেন্ট, এটা আমরা কিসে মেজার করে থাকি, এটা আমরা মেজার করে থাকি হচ্ছে অ্যাম্পিয়ারে, এটাকে শর্টে আমরা এ দিয়ে লিখি, এটা মেজার করে থাকি অ্যাম্পিয়ারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা টেম্পারেচার মেজার করে থাকি, টেম্পারেচার হচ্ছে আমাদের একটা ফান্ডামেন্টাল, এটার ইউনিট হয় হচ্ছে কেলভিন, এটার ইউনিট হচ্ছে আমাদের, এটাকে আমরা কে দিই, কেলভিনের ডিগ্রির সাথে সম্পর্ক মনে রাখবে যে সেন্টিগ্রেড। ঠিক আছে, নেক্সট হচ্ছে টেম্পারেচারের পরে হচ্ছে লিউমিনাস ইন্টেন্সিটি, লিউমিনাস ইন্টেন্সিটি, এটার ইউনিট হচ্ছে ক্যান্ডেলা। ঠিক আছে, যেটাকে আমরা কি দিয়ে লিখি শর্টে। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এটা কি না আমার কি আছে, এটা আছে হচ্ছে মোল, আমরা শর্ট, এই টোটাল 7টা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ইউনিট। আর এর সাথে দুটো আমাদের থাকে হচ্ছে ইউনিট, সাপ্লিমেন্টারি ইউনিট, এক হচ্ছে আমার এল, আর একটা সলিড অ্যাঙ্গেল। এল এর ইউনিট হয়ে থাকে হচ্ছে প্লেন অ্যাঙ্গেল,
আর এটা হচ্ছে স্টেরিডিয়ান SR দিয়ে রিপ্রেজেন্ট। তো এইগুলো হয় হচ্ছে ফান্ডামেন্টাল আর এই দুটো সাপ্লিমেন্ট। এর বাইরে আমাদের ডিরাইভ, এর বাইরে যত ইউনিট আছে সেগুলো সব লাইক এরিয়ার ইউনিট, ভলিউম, ডেন্সিটি, ভেলোসিটি, অ্যাক্সেলার, ফোর্স, তারপরে ওয়ার্ক, এনার্জি, পাওয়ার, যাই বলো না, ঠিক আছে, সেগুলো আমাদের ডিরাইভড ইউনিট। এখানে কোশ্চেনে কি চেয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অপশন ডাজ নট হ্যাভ এসআই বেস ইউনিট, ঠিক আছে, এসআই বেস ইউনিট কোনটা নয়, ঠিক আছে। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, যেটা কিনা আমার মোল, ঠিক আছে, এটা আমার বেস ইউনিট। ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি এটা আমার কোনো বেস ইউনিট নয়। ফ্রিকোয়েন্সি 1/টাইম পিরিয়ড, বাই টাইম ফ্রিকোয়েন্সিকে আমরা লিখতে পারি 1/টাইম, মানে হচ্ছে টাইম ইনভার্স হচ্ছে এর ইয়ে হয়ে থাকে, এটাকে আমরা লিখে হার্জে হয়ে থাকে, হার্জ এর ইউনিট হয়ে থাকে হার্জ, আর টাইম ইনভার্স হচ্ছে এর মাত্রা, ঠিক আছে। এর যদি আমরা ডাইমেনশন করে থাকি তো টাইম ইনভার্স হয় হচ্ছে ফ্রিকোয়েন্সি মাত্রা, আর হার্জ হয় হচ্ছে এর ইউনিট, ঠিক আছে, এবং বেস ইউনিট নয়, এটা হচ্ছে আমার একটা ডিরাইভড, ঠিক আছে। নেক্সট হচ্ছে দীপন প্রাবল্য বা লিউমিনাস ইন্টেন্সিটি, এটা হচ্ছে আমার ক্যান্ডেলা, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমার ইলেকট্রিক কারেন্ট, যেটা কিনা হচ্ছে অ্যাম্প, এটা তিনটেই হচ্ছে আমার। আর ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ইউনিট বা ডিরাইভ, কি হবে হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ ডিরাইভ, কোনটা ডিরাইভড ইউনিট, ভোল্ট, ভোল্ট হচ্ছে আমার একটা ডিরাইভড ইউনিট। মোল, আমরা এই মাত্রই দেখলাম মোল এর অ্যামাউন্ট, এটা আমার কি আছে, এটা আমার কি আছে, এটা আমার আছে হচ্ছে একটা বেস ইউনিট বা ফান্ডামেন্টাল। আমরা এসআই তে কিভাবে রিপ্রেজেন্ট করে থাকি, মোল দিয়ে। রেডিয়ান, এটা হচ্ছে আমার হচ্ছে সাপ্লিমেন্টারি। আর লুমেন যেটা আছে, লুমেন যেটা আছে এটা হচ্ছে আমার কিসের, না এটা হচ্ছে আমার লিউমিনাস লুমিনাস ইন্টেন্সিটি বলছি, এটা হচ্ছে আমার লুমিনাস ফ্লাক্স, ঠিক আছে। তো এটাও হচ্ছে আমার একটা ডিরাইভড ইউনিট, হচ্ছে আমার ভোল্ট হচ্ছে ডিরাইভড ইউনিট, মোল হচ্ছে আর না বেস ইউনিট, মোল হচ্ছে বেস ইউনিট, ডিরাইভড ইউনিট, ডিরাইভড ইউনিট নয়, তো মোল হচ্ছে আমার সঠিক, বাকিগুলো সবই হচ্ছে ডিরাইভড, ঠিক আছে। তো ভোল্ট যেখানে আছে এর, এটা হচ্ছে আমাদের, তো ইলেকট্রিসিটি বেসিস আমাদের যেগুলো আছে সেগুলো একবার আমরা একটু দেখে নিই। একটা হচ্ছে আমাদের বলে জানো ইলেকট্রিক পোটেনশিয়াল, পোটেনশিয়াল বা পোটেনশিয়াল ডিফারেন্স, যেটা তার যে ইউনিট হয়ে থাকে সেটা হয়ে থাকে হচ্ছে আমাদের ভোল্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট যেটা হয়ে থাকে হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার, ঠিক আছে, যেটা হয়ে থাকে আমাদের অ্যাম্পিয়ার, এবং এটাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ইউনিট, এটাই হয়ে থাকে আমাদের ফান্ডামেন্টাল ইউনিট। নেক্সট হয়ে থাকে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, যেটা কিনা হচ্ছে ওহম। নেক্সট হচ্ছে আমাদের রেজিস্টিভ, এটা হচ্ছে আমাদের ওহম মিটার, ঠিক আছে। নেক্সট হচ্ছে কন্ডাক্টেন্স, নেক্সট হচ্ছে আমাদের কন্ডাক্টেন্স, কন্ডাক্টেন্স যেটা কিনা হয়ে থাকে সিমেন্স, সিমেন্স, এটাকে শর্টে আমরা এইচ দিয়ে লিখে থাকি, ঠিক আছে। কন্ডাক্টেন্স কি হয়ে থাকে, এই রেজিস্ট্যান্সের উল্টো, কন্ডাক্টেন্স হয়ে থাকে রেজিস্ট্যান্সের উল্টো, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে কন্ডাক্টিভিটি, কন্ডাক্ট, এটা হয়ে থাকে হচ্ছে সিমেন্স পার মিটার, সিমেন্স পার মিটার, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে লাগে, যেগুলো হচ্ছে আমাদের কারেন্ট ইলেকট্রিসিটিতে পড়ে, কারেন্ট ইলেকট্রিসিটির মধ্যে যে বেসিক ইউনিটগুলো পড়ে থাকে, ঠিক আছে। রেডিয়ান, স্টেডিডিয়ান তো বলে দিচ্ছি। আচ্ছা, লুমেন, আমাদের লাইটের ক্ষেত্রে যেগুলো আসে, লাইটের ক্ষেত্রে লুমিনাস ইন্টেন্সিটি, তার ইউনিট হচ্ছে আমাদের ক্যান্ডেলা, ঠিক
আর একটা হচ্ছে লুমিনাস ফ্লাক্স। ফ্লাক্স এটা হয়ে থাকে হচ্ছে এর কি না, হিউম্যান। হিউম্যান ইউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা ডিরাইভড ডিরাইভড এই জিনিস বাকি তো জানোই তোমরা। তারপর একটা নেক্সট হচ্ছে হেনরি পার মিটার। হেনরি পার মিটার, হেনরি পার মিটার এটা কিসের? হেনরি পার মিটার, ঠিক আছে। তো এটা হয়ে থাকে হচ্ছে আমাদের পারমিয়াবিলিটি। ঠিক আছে, আমাদের পারমিয়াবিলিটি, চুম্বক প্রবেশ্যতা, সেইটাই ইউনিট হয়ে থাকে হচ্ছে আমাদের হেনরি পার মিটার। ঠিক আছে। তো এই রিলেটেড যে অন্য আমাদের ইউনিটগুলো মনে রাখতে লাগে সেগুলো বলে দিচ্ছি আমি। ইন ডিটেলস এই আহ, চৌম্বক চ্যাপ্টারে ঢুকছি না, আমরা ম্যাগনেটিজম চ্যাপ্টার সম্পর্কে পড়বো না, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। ঠিক আছে, আমি জাস্ট ওই চ্যাপ্টারের যে রিলেটেড আমাদের ইয়েগুলো রয়েছে, ইউনিটসগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আমি একটু বলে দিচ্ছি। ঠিক আছে, সবার প্রথমেই আসে হচ্ছে আমাদের ম্যাগনেটিক ইন্ডাকটেন্স। ম্যাগনেটিক ইন্ডাকটেন্স, ঠিক আছে, বা যেটাকে আমরা বাংলায় বলে থাকি আবেশাঙ্ক। আবেশাঙ্ক, ঠিক আছে। এই আবেশাঙ্কই হয়ে থাকে, আবেশাঙ্কর ইউনিট হয়ে থাকে হচ্ছে হেনরি। এই আবেশাঙ্কর ইউনিট হয়ে থাকে হেনরি। ঠিক আছে, নেক্সট আসে হচ্ছে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। পারমি ঠিক আছে, পারমিয়াবিলিটি বা যেটাকে বলা হয়ে থাকে চৌম্বক প্রবেশ্যতা বা চৌম্বক ভেদ্যতা। ঠিক আছে, ভেদনযোগ্যতা। ঠিক আছে, ভেদনযোগ্যতা যেটাকে বলা হয়ে থাকে, সেটাই হয়ে থাকে হচ্ছে, সেটার ইউনিট হয়ে থাকে হচ্ছে আমার হেনরি পার মিটার। হেনরি পার মিটার, এগুলো সবই হচ্ছে এসআই ইউনিট, সবই হচ্ছে আমাদের এসআই ইউনিট। ঠিক আছে, নেক্সট আমাদের পড়তে লাগে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্স, ঠিক আছে, ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট হয়ে থাকে হচ্ছে আমাদের কিনা ওয়েবার। ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট হয়ে থাকে আমাদের ওয়েবার। ঠিক আছে, ডাব্লিউ বি দিয়ে লেখা হয়ে থাকে। নেক্সট হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি। ফ্লাক্স ডেন্সিটি, ঠিক আছে, ফ্লাক্স ডেন্সিটি এটার ইউনিট কি হয়ে থাকে? এটার ইউনিট হয়ে থাকে হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার। ঠিক আছে, ওয়েবার পার মিটার স্কোয়ার, বা যেটার আরেক নাম হচ্ছে টেসলা। এটার আরেক নাম হচ্ছে টেসলা। ঠিক আছে, আর হচ্ছে ফ্লাক্স হচ্ছে তোমার আবেশ। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফিল্ড স্ট্রেংথ। নেক্সট হচ্ছে আমরা যদি বলি আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের ইউনিট হয়ে থাকে হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। কারেন্টটা ফ্লো হবে ওর সাইড দিয়ে, আমার যে ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট হবে, যত কারেন্ট ডিভাইডেড বাই মিটার। ঠিক আছে, এটা থাকে হচ্ছে আমাদের ম্যাগনেটিক। ঠিক আছে, তো এই ইউনিটগুলো আমাদের কমন সাথে এসে থাকে। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের ম্যাগনেটিজম, এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিজম। ঠিক আছে, এছাড়াও এই ম্যাগনেটিজমের সাথে প্যারালালি আমাদের যেটা এসে থাকে সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ইলেকট্রিক। স্ট্যাটিক ইলেকট্রিক, স্ট্যাটিক ইলেকট্রিক আসে, সেটা হচ্ছে যেমন আমাদের ম্যাগনেটিক ইন্ডাকটেন্স আছে, সেরকম ইলেকট্রিক্যাল পারমিয়াবিলিটি আছে, বা ম্যাগনেটিক পারমিয়াবিলিটি যেমন আমাদের, ঠিক আছে, ম্যাগনেটিক পারমিয়াবিলিটি আমাদের যেরকম আছে, ইলেকট্রিক পারমিটিভিটি, পারমিটিভ, এটা হয়ে থাকে হচ্ছে আমাদের ফ্যারাড, ফ্যারাড পার মিটার। এটা হয়ে থাকে হচ্ছে আমাদের কিনা ফ্যারাড পার মিটার। ঠিক আছে, এটা পার মিটার, এটা হচ্ছে পারমিয়াবিলিটি, আর এটা হচ্ছে পারমিটিভিটি, সেটা হয়ে থাকে হচ্ছে ফ্যারাড পার মিটার। ঠিক আছে, তো আমি এগুলোর ইন ডিটেলসে যাচ্ছি না, এগুলো ইন ডিটেলসে যে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টার ভেতরেই তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এগুলো জাস্ট আমি ওভারঅল যে ইউনিটসগুলো আমাদের মুখস্থ রাখতে লাগে সেই সেন্সে আমি বলি। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মুখস্থ করে রাখবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আমরা যদি যাই তো এটার উত্তর হবে হচ্ছে আমাদের আম, চৌম্বক প্রবেশতা। আচ্ছা, বাকিগুলো যদি আমরা দেখে নিই, ওয়াট পার স্টেরিডিয়ান। ওয়াট পার স্টেরিডিয়ান এটা হয় হচ্ছে আমাদের কি যেন বলেন, আহ, তোমাদের রেডিয়েশনের ক্ষেত্রে আসে, এটা হচ্ছে রেডিয়ান্ট ইন্টেন্সিটি। হয় হচ্ছে, ঠিক আছে, এর ছাড়া আমাদের আসে হচ্ছে রেডিয়ান্ট ফ্লাক্স। রেডিয়ান্ট ফ্লাক্স এটা রেডিয়েশন থেকে আসে, এটার ইউনিট হচ্ছে ওয়াট। পাওয়ার যেটা সেটার ইউনিটের সাথে রেডিয়ান্ট ফ্লাক্স হচ্ছে অ্যাকচুয়ালি পাওয়ারকেই ডিপিক্ট করে থাকে, ওয়াটে আসে। আর সেই ফ্লাক্স পার এরিয়া সেটাকে বলা হয়ে থাকে রেডিয়ান্ট ইন্টেন্সিটি, ওয়াট পার স্টেরিডিয়ান, আমাদের যে স্টেরিডিয়ান। ঠিক আছে, দ্যাট ইজ তার যে সলিড অ্যাঙ্গেল দিয়ে আমরা সেটাকে হয়ে থাকে। নেক্সট হচ্ছে পারমিটিভিটি, যেটা আমি
পারমিটিভিটি, সেটা হচ্ছে ফ্যারাড পার মিটার। ঠিক আছে, তো এটা হয়ে থাকে হচ্ছে ফ্যারাড পার মিটার। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইলেকট্রিক কন্ডাক্টেন্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কারেন্ট ইলেকট্রিকের ক্ষেত্রে আছে। কন্ডাক্টেন্সের যে ইউনিটটা হয়ে থাকে সেটা আমরা আগে শিখে, ঠিক আছে, সেটা হচ্ছে কি হয়ে থাকে না, সিমেন্স, সেটাকে আমরা জি দিয়ে রিপ্রেজেন্ট, ক্যাপিটাল জি দিয়ে আমরা represent, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের উল্টো। ঠিক আছে, রেজিস্ট্যান্স হচ্ছে বাধা দেয়, কন্ডাক্টেন্স হচ্ছে ওর মধ্যে দিয়ে কতটা ফ্লো হতে পারে, সেটা আমরা রিপ্রেজেন্ট করে থাকি সিমেন্সের থ্রু। আর কন্ডাক্টিভিটি হচ্ছে সিমেন্স পার মিটার। এই হচ্ছে বেসিক জিনিস, এগুলো একটু মাথায় রাখতে হবে। চলো নেক্সট, তারপরের কোশ্চেন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ বেস ইউনিট। ওই একই কোশ্চেন, এর ভেতরে কোনটা বেস ইউনিট নয়। মোল তো বেস ইউনিট, অ্যাম্পিয়ার বেস ইউনিট, ক্যান্ডেলাও বেস ইউনিট, রেডিয়ান হচ্ছে আমাদের সাপ্লিমেন্টারি। এটা হচ্ছে আমাদের সাপ্লিমেন্টারি, তো এটার উত্তর হবে হচ্ছে সি। ঠিক আছে, এগুলো তাড়াতাড়ি হয়ে গেল, এগুলো নিয়ে আর বেশিক্ষণ থাকছি না। চলো পরের কোশ্চেনে যাই। নেক্সট কি বলেছে, ফ্যারাড পার মিটার। ঠিক আছে, নেক্সট আমাকে বলে দিয়েছে ফ্যারাড পার মিটার এটা কিসের ইউনিট। ফ্যারাড পার মিটার এটা আমার কিসের ইউনিট। তো অবভিয়াসলি আমরা এইমাত্র কি দেখলাম, আমাদের ফ্যারাড কোথায় ছিল, ফ্যারাড ছিল হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল যে পারমিটিভিটি ছিল। ইলেকট্রিক্যাল পারমিটিভিটিকে আমরা রিপ্রেজেন্ট কিউ দিয়ে, তার ইউনিট হয় হচ্ছে পার মিটার, হচ্ছে পারমিটিভ, তড়িৎভেদ, এটার ইউনিট হচ্ছে তড়িৎভেদ্যতা। ঠিক আছে, পারমিয়াবিলিটি যদি আমাকে বলতো, পারমিয়াবিলিটি অলরেডি আমরা দেখেছি, পারমিয়াবিলিটি আমাদের কি ছিল না, হেনরি পার মিটার, হেনরি পার। আর ওয়াট পার স্টেরিডিয়ান, ওয়াট পার স্টেরিডিয়ান, আর ওয়াট পার স্টেরিডিয়ান হচ্ছে আমাদের রেডিয়ান্ট ইন্টেজ। নেক্সট হচ্ছে তড়িৎ পরিবাহিতা হচ্ছে, এভাবে সবগুলো দেখে নিলে আমরা পেরে যাব, এই জিনিসগুলো আমাদের মাথায় থেকে যাবে। চলো নেক্সট কি বলে দিয়েছে, এ অর অ্যান ড্যাশ অ্যাঙ্গেল ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন, ঠিক আছে, দুটো প্লেনের মধ্যের যে অ্যাঙ্গেল তাকে বলা হয়ে থাকে ডাইহেড্রাল। দুটো প্লেনের মধ্যের যে অ্যাঙ্গেল তাকে বলা হয়ে থাকে ডাইহেড্রাল, এবং এই ডাইহেড্রাল অ্যাঙ্গেলকে আমরা মেজার করে থাকি কোন ইউনিটে, ডাইহেড্রাল অ্যাঙ্গেল থাকি না রেডিয়ান, এটাকে আমরা দুটো প্লেনের মধ্যের অ্যাঙ্গেলকে বলা হয়ে থাকে ডাইহেড্রাল। মেজার করার জন্য আমাদের তাই ইউনিটটা রয়েছে, তাই ইউনিটটা রয়েছে রেডিয়ান, অলরেডি আমরা দেখেছি। আর সলিড অ্যাঙ্গেলের ক্ষেত্রে, সলিড অ্যাঙ্গেলের ক্ষেত্রে, সলিড অ্যাঙ্গেলের ক্ষেত্রে যে ইউনিটটা থাকে সেটা, তো এটা হলো দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেলকে বলা হয়ে থাকে ডাইহেড্রাল। ঠিক আছে, বা ডাইহেড্রাল। চলো নেক্সট কোশ্চেন, এটাও সোজা ছিল। নেক্সট হচ্ছে 1 মাইল ইজ অ্যাপ্রক্সিমেট টু ড্যাশ কিলোমিটার। 1 মাইল কত কিলোমিটারের সঙ্গে সমান হয়। ঠিক আছে, তো এটা আমাদের যে লেন্থের খুব বেসিক ইউনিটস আমাদের মনে রাখ, আমাদের মনে, ঠিক আছে, তার ভেতরে সবার প্রথমেই হচ্ছে 1 মাইল, সেটার থেকে আমরা যদি কিলোমিটারে কনভার্ট করি সেটা হয় হচ্ছে 1.6, 1 মাইল হয় হচ্ছে 1.6। তো প্রথম অপশানটা হবে হচ্ছে আমাদের উত্তর। এছাড়াও আমাদের আরও কিছু মনে রাখতে লাগে, আরও কিছু মনে রাখতে লাগে, যেমন হচ্ছে কোনো লার্জ লেন্থের ক্ষেত্রে আমাদের যদি কোনো রকম বিশাল বড় লার্জ বা অ্যাস্ট্রোনমিক্যাল, মানে মহাকাশবিদ্যার যে লেন্থগুলো হয়ে থাকে সেই লেন্থগুলোর ক্ষেত্রে আমার সবার প্রথমে মনে রাখতে লাগে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, সেটার ভ্যালু হয়ে থাকে 1.495 ইন্টু 10⁻11 মিটার। ঠিক আছে, এটা মুখস্থ রাখতে লাগবে। নেক্সট হচ্ছে আমাকে মনে রাখতে লাগবে 1 লাইট ইয়ার। 1 লাইট ইয়ার মানে যে তোমার ইয়ে কি বলে যেন, 1 বছরে ভ্যাকিউমে লাইট কতটা ডিস্টেন্স অতিক্রম করে, সেটা হয়ে থাকে হচ্ছে 9.46 ইন্টু 10⁻50। ঠিক আছে, নেক্সট হয়ে থাকে হচ্ছে পারসেক। ঠিক আছে, 1 পারসেক। ঠিক আছে, এর ভ্যালু আমার হয়ে থাকে, এটা সব থেকে বড় ইউনিট হয়ে থাকে ডিস্টেন্স মেজার, ভ্যালু হয়ে থাকে 3.08 ইন্টু 10⁻6। এই তিনটেকে একদম অন্ধের মতো মুখস্থ, এই তিনটেকে পুরো একদম অন্ধের মতো আমাদের এই ভ্যালু তিনটেকে আমাদের মুখস্থ রাখতে হবে। পরীক্ষায় এই ভ্যালুগুলো খুব কমনলি আসে। ঠিক আছে, এছাড়াও এটা তো গেল লেন্থের জন্য আমাদের মনে রাখতে লাগে, এছাড়াও আমাদের আরও কিছু জিনিস মনে রাখতে লাগে, যেমন আমাদের মাসের জন্য, মাসের ক্ষেত্রে কি কি মনে রাখতে লাগে, এটা হচ্ছে আমাদের ইয়ে রয়েছে কুইন্টাল, 1 কুইন্টাল।
কুইন্টাল, এটা হচ্ছে আমরা জানি 100 কেজি হয়ে থাকে, ঠিক আছে। আর হচ্ছে 1 টন, 1 মেট্রিক টন যেটাকে 1 মেট্রিক, এটা হচ্ছে মাথায় রাখবে, ঠিক আছে। এছাড়াও আমাদের হচ্ছে পাউন্ডের যেটা, ঠিক আছে, তো 1 আউন্স হয়ে থাকে হচ্ছে আমাদের 20.3 গ্রাম, ঠিক আছে। আর হচ্ছে তোমার পাউন্ড, এলবি দিয়ে যেটাকে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে, সেটা হয়ে থাকে হচ্ছে 60। এই কয়েক আমাদের মনে রাখতে লাগে, এগুলো হচ্ছে বেসিক জিনিস, একটু বেসিক মনে রাখতে লাগে, এছাড়া আর সেরকম কিছু নেই, ঠিক আছে। এগুলোই হচ্ছে বেসিক। চলো, তো এটার উত্তর হবে হচ্ছে আমাদের 1.6। নেক্সট, তারপর একটা কি বলেছে, হিট সাপ্লাই টু আ সিস্টেম ইজ মেজার্ড ইন। আমি কোনো একটা সিস্টেমে যে হিটটা সাপ্লাই করব, সেটা কোন ইউনিটে আমি মেজার। সবার প্রথমে হিট হচ্ছে একটা এনার্জি, হিট হচ্ছে একটা এনার্জি, তো এনার্জির ইউনিট আমরা কি জানি, এনার্জির ইউনিট থাকে হচ্ছে আমার জুল, ক্যালোরি, ঠিক আছে। এগুলো হচ্ছে আমার সব এনার্জির ইউনিট, বা আর্গ, ঠিক আছে, এগুলো হচ্ছে আমার সব এনার্জির ইউনিট, ঠিক আছে। তো এর ভেতরে কিলো ওয়াট যেটা আছে, এটা হচ্ছে পাওয়ারের ইউনিট, পাওয়ারের ইউনিট। ডিগ্রি কেলভিন, ডিগ্রি কেলভিন যেটা আছে, এটা হচ্ছে টেম্পারেচারের ইউনিট, ঠিক আছে। অ্যাম্পিয়ার যেটা আছে, এটা হচ্ছে কারেন্টের ইউনিট, ঠিক আছে। আর জুল যেটা আছে, এটাই হচ্ছে আমার হিট সাপ্লাইড বা আমার এনার্জি। তো আমরা সবাই জানি, এগুলো বেশ কমন কোশ্চেন, একটু ভালো করে দেখে নেবে। তো এটার উত্তর হবে হচ্ছে জুল, ঠিক আছে। নেক্সট, ড্যাশ ইজ দ্য ইউনিট অফ থার্মাল কন্ডাক্টিভিটি, ড্যাশ ইজ দ্য ইউনিট অফ থার্মাল কন্ডাক্টিভিটি। তো আমাদের যে হিট ট্রান্সফারের যে চ্যাপ্টারটা আছে, ঠিক আছে, তোমাদের সাথেও আছে, টেম্পারেচার, এই চ্যাপ্টারের থেকে আমাদের বেশ কিছু ইউনিট একটু মুখস্থ করতে লাগে, ঠিক আছে। সেগুলো আমি একটু, 1 নম্বর হচ্ছে আমাদের থার্মাল কন্ডাক্ট, বা যেটাকে বলা হয়ে থাকে আমাদের তড়িৎ, এই তড়িৎ তো না, থার্মাল হচ্ছে তাপ, তাপ পরিবাহিতাঙ্ক, তাপ পরিবাহিতাঙ্ক ওয়াট পার মিটার, হচ্ছে ওয়াট পার মিটার কেলভিন, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমার থার্মাল, থার্মাল থার্মাল রেজিস্ট্যান্সটা তোমরা কোথায় পাবে, কন্ডাকশনের, কন্ডাকশন ইজ ওয়ান টাইপ অফ হিট ট্রান্সফার প্রসেস, আমরা জানি বিভিন্ন রকম হিট ট্রান্সফার, একটা হচ্ছে কনভেকশন, আর একটা হচ্ছে আমাদের রেডিয়েশন, ঠিক আছে। রেডিয়েশনের ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের দুটো ইউনিট আমরা পড়েছি, ঠিক আছে, আমরা দুটো ইউনিট পড়েছি, একটা হচ্ছে রেডিয়ান্ট ফ্লাক্স, আর একটা হচ্ছে রেডিয়ান্ট ইন্টেন্সিটি, এগুলো আমরা আগেই পড়েছি। থার্মাল রেজিস্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের আসে হচ্ছে কন্ডাকশনের ক্ষেত্রে, থার্মাল রেজিস্ট্যান্সের যে ইউনিট হয়ে থাকে, সেটা হচ্ছে কেলভিন পার ওয়াট, ঠিক আছে, কেলভিন পার ওয়াট হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের স্পেসিফিক হিট ক্যাপাসিটি, ধরো আমি যদি বলি, বা প্রথমে হচ্ছে আমাদের হিট ক্যাপাসিটি, যেটাকে বাংলায় বলা হয়ে থাকে তাপ ধারণ ক্ষমতা, তাপ, এর যে ইউনিট হয়ে থাকে হিট ক্যাপাসিটির ইউনিট, সেটা হচ্ছে পার কেলভিন। 1 কেলভিন টেম্পারেচার চেঞ্জ, কত জুল তাকে হিট দিতে, আর হিট ক্যাপাসিটি, ঠিক আছে। আর একটা হচ্ছে স্পেসিফিক ক্যাপাসিটি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি পার কেজি কেলভিন, 1 কেজি ইউনিটে 1 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ করার জন্য তাকে কতটা হিট দিতে লাগে, তার স্পেসিফিক হিট ক্যাপাসিটি, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের আগে রাখতে লাগবে। আর একটা হচ্ছে রেডিয়েশনের, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেডিয়েশন ফ্লাক্স, ফ্লাক্স, এটা আমাদের হয়ে থাকে কত না ওয়াট, এটা আমাদের হয়ে থাকে ওয়াট, ঠিক আছে। আর একটা ইন্টেন্স, ওয়াট পার, এই দুটো আমাদের রেডিয়েশনের, এগুলো হচ্ছে তো এখানে কি বলে, ড্যাশ ইজ দ্য ইউনিট অফ থার্মাল কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটি ওয়াট পার মিটার কেলভিন, এখানে ওয়াট পার, আচ্ছা এখানে দেখো কি দিচ্ছে, জুল পার সেকেন্ড ইনভার্স, এটা মানে ওয়াট, তো জুল পার সেকেন্ড ইনভার্স, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, তার মানে দেখো ভালো করে বুঝবে, ওয়াট পার মিটার কেলভিন মানে হচ্ছে ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, এটা অলরেডি রয়েছে। আবার ওয়াট মানে, ওয়াট হচ্ছে পাওয়ারের ইউনিট,
পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট। পাওয়ারকে আমি কি লিখতে পারি? পাওয়ারকে আমি লিখতে পারি হচ্ছে তোমার ওয়ার্ক বাই টাইম। ঠিক আছে, তার মানে হচ্ছে জুল পার সেকেন্ড। ঠিক আছে, তো অবভিয়াসলি ওয়াটটাকে আমি লিখতে পারি জুল পার সেকেন্ড, পার সেকেন্ড মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। তো অবভিয়াসলি জুল সেকেন্ড ইনভার্স মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, এটা হবে হচ্ছে আমার, এটাকে তা না দিয়ে একটু ঘুরিয়ে দিয়ে, তা না দিয়ে, ঠিক আছে, বাট জিনিসটা দিয়েছে খুব ভালো কোর্স। এটাও বই 80 না 2025, এটা একটা বেশ ভালো। এখান থেকে এই ইউনিটগুলো অবশ্যই সবাইকে। নেক্সট হচ্ছে কি বলে দিয়েছে, সিমেন্স। সিমেন্স অবভিয়াসলি তার ইউনিট কন্ডাক্টেন্স, ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্স। ঠিক আছে, ইলেকট্রিক্যাল কন্ডাক্ট বা ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক পার মিটার, পোটেনশিয়াল ডিফারেন্স বা পোটেনশিয়াল কারেন্ট যে ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল। তো এইগুলো আমাদের কারেন্ট এগুলো একটু দেখে তাহলেই হয়ে যাবে। নেক্সট হচ্ছে পারমিটিভিটি, ভেদ্যতা, এটা তো তোমরা জানোই, পারমিটিভিটি তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফ্যারাড পার মিটার। নেক্সট হচ্ছে ওয়াট পার স্টেরিডিয়ান, এটা জানি, এটা হচ্ছে কার, না এটা হচ্ছে রেডিয়ান্ট ইন্টেন্সিটি। নেক্সট হচ্ছে পারমিয়াবিলিটি মানে চৌম্বক ভেদ্যতা, যেটা হচ্ছে আমার হেনরি রাখতে লাগে। নেক্সট হচ্ছে ওয়াট পার স্টেরিডিয়ান, ওয়াট পার পড়েছি আমরা, ওয়াট পার স্টেরিডিয়ান হচ্ছে আমাদের রেডিয়ান্ট ইন্ডেক্স, রেডিয়ান্ট। ঠিক আছে, আর খালি ওয়াট যদি পাওয়ারকে ডিপিক্ট করে সেটা কিনা রেডিয়ান্টের সেন্স বারবার করে, তো একটু দেখে নেবে, একটা নোট করে রাখবে, বুঝতে সুবিধা। নেক্সট, আচ্ছা, হোয়েন ইউ কনভার্ট অ্যান ইঞ্চ ফ্রম ব্রিটিশ টু অ্যান এসআই ইউনিট ফ্রম ড্যাশ সেন্টিমিটার, তো এটা হবে হচ্ছে 0.54। ঠিক আছে, 1 ইঞ্চ সমান সমান হয়ে থাকে আমার 2। তারপরে হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ সলিড, এই পড়েছি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের মধ্যে, মানে সাপ্লিমেন্টারি ইউনিটের মধ্যে পড়ে স্টেরিডিয়ান। এটা হচ্ছে স্টেরিডিয়ান, এটা হচ্ছে আমাদের, ঠিক আছে, ক্যান্ডেলা হচ্ছে আমাদের লিউমিনাস ইন্টেন্সিটি। ঠিক আছে, আর হচ্ছে রেডিয়ান হলো। নেক্সট হচ্ছে পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 100 গ্রাম ইন ইউনিট কেজিতে, কেজি কেজিতে, তার মানে 100 কেজি, তাই আমাকে জানতে হবে। ঠিকঠাক কোশ্চেন, কি হচ্ছে সঠিক, সোজা কোশ্চেন। তারপর একটা কি বলে, হোয়াট ইজ দ্য ডাইমেনশনাল ইকুয়েশন অফ মাস ডেন্সিটি, বা যেটাকে হয়ে থাকে না আমাদের মাস ডিভাইডেড বাই ভলিউম। ঠিক আছে, তো আমাদের রকম ডাইমেনশনাল লাগে, আমরা জানি আমাদের যে 3টে বেসিক ডাইমেনশন হয়ে থাকে,
দিয়ে টাইমকে অবভিয়াসলি ডিরাইভড ইউনিট ডিরাইভ এরিয়া, এরিয়া হচ্ছে ভলিউম, ভলিউম হচ্ছে ব্রেথ করি, তো এল হচ্ছে তার ডাইমেনশন ভলিউমের। নেক্সট আর ভলিউম বাই এল 3 ভেলোসিটি সেন্স বা ডিসপ্লে তাই বলো না, এল আর মাইনাস বাই টি ফোর্স ওয়ার্ক, ওয়ার্কের ক্ষেত্রে ডিসপ্লেস বা ডিসপ্লেস বা ডিস্টেন্স ফোর্স হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক কত এগুলো রাখতে লাগবে। আর কোয়ান্টিটিস গুলোর আমার ডাইমেনশন এগুলো বেসিক রাখো, ইজিলি তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো মাস ডেন্সিটি বা ডেন্সিটি ও দিয়ে রিপ্রেজেন্ট, সেটা হয়ে থাকে এম এল পার মাইনাস, ঠিক আছে। তো এম এল পার মাইনাস টি টু দি পাওয়ার 0 সামথিং টু দি এক, সঠিক উত্তর পার মাইনাস বা 0 মানে, ঠিক আছে। এটাই হচ্ছে বেসিক, আর অপশন হবে অপশন সি, ঠিক আছে। এটা ঠিকঠাক কোশ্চেন। চলো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ এসআই ইউনিট, ভেতরে কোনটা এসআই ইউনিট নয়? আওয়ার, আওয়ার কোনো এসআই ইউনিট নয়, ঠিক আছে। আমাদের যে টাইমের যে এসআই ইউনিট আছে, টাইমের যে এসআই ইউনিট আছে সেটা হচ্ছে সেকেন্ড আছে, ঠিক আছে। মিটার হচ্ছে এসআই ইউনিট, মোল হচ্ছে আমাদের অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের এসআই ইউনিট, কিলোগ্রাম হচ্ছে আমাদের মাসের এসআই, এসআই। তো আমার অপশন এ হবে সঠিক উত্তর। এগুলো মোটামুটি সোজা কোশ্চেন। নেক্সট কি বলে দিয়েছে, হোয়াট ইজ দ্য সাইন অফ সাইন্টিফিক, প্রথমে আমাকে জানতে হবে নোটেশনটা কি জিনিস, এটাও বেশি নাম্বারকে মেনলি কোন নাম্বারগুলোকে লার্জ লার্জ অর কোনো ভেরি স্মল স্মল নাম্বারকে সাইন্টিফিক রিপ্রেজেন্টেশনটা এরকম, এ ইন্টু আর বি, ঠিক আছে। এখানে এর ভ্যালু হয় হচ্ছে বড় বা সমান, এবং সেটা হয়, সেটা হয় 1-এর থেকে বড় বা তার সমান হবে, এবং কিন্তু 10-এর থেকে ছোট হতে হবে। আর বি হবে হচ্ছে পূর্ণ সংখ্যা, এবার সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে, যা ইচ্ছা হতে পারে।
সেটাতে কোনো যায় আসছে না। ঠিক আছে, তো এইভাবে যখন আমরা নাম্বারকে রিপ্রেজেন্ট করে থাকি তখনই সেটা অবভিয়াসলি 55000। এটাকে যদি আমাকে রিপ্রেজেন্ট করতে হয় এটাকে আমি প্রথমে লিখবো 5.56। ঠিক আছে, কেন? তার কারণ হচ্ছে আমার ওই এটা আছে, এটাকে তো আমাকে রাখতে হবে 1 থেকে কতর মধ্যে, না 10-এর মধ্যে। আচ্ছা, তো 1 থেকে 10-এর মধ্যে রাখতে গেলে এটাকে আমাকে 5.56 লিখতে হবে। 55.6 তো আমি লিখতে পারবো না, বা 556ও আমি লিখতে পারবো না। ঠিক আছে, তো ইন্টু 10 টু দি পাওয়ার কত হবে, কতগুলো আগে দশমিক দিয়েছি, 1 1 2 3 4 5 6, তো 10 টু দি পাওয়ার 6। এটাই হবে হচ্ছে আমার সূত্র, এটাই হবে হচ্ছে আমার এর বা সাইন্টিফিক, হবে হচ্ছে আমার এর সাইন্টিফিক সাইন্টিফিক নোটেশনকে রিপ্রেজেন্ট করার পদ্ধতি। ঠিক আছে, যেভাবে আমরা সাইন্টিফিক্যালি কোনো নাম্বারকে, কোনো স্পেশালি কোনো বড় নাম্বার বা কোনো ছোট নাম্বার, সেগুলোকে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। ঠিক আছে, কোনো ছোট নাম্বার হলে, ধরো কোনো ছোট নাম্বার আছে আমার 0 পয়েন্ট এরকম, এরকম আছে ছোট নম্বর আছে। ঠিক আছে, এটাকে যদি আমাকে রিপ্রেজেন্ট, আমি লিখবো 2.31 আর মাইনাস, ঠিক আছে, 1 2 আর 5 আর মাইনাস 5 ঘর এখানে হবে, তো 5 ঘর পেয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট, কারণ এক্ষেত্রে এটা দেখো, এক্ষেত্রেও এটা আমার কিসের মধ্যে আছে, না 1 থেকে 10-এর মধ্যে, 1 বা তার থেকে বড় এবং 10-এর থেকে ছোট হতে হবে। 10 বানালে এটাকে চলবে না, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এটা আমার সাইন্টিফিক নোটেশন, বেসিক জিনিস, সিম্পল জিনিস। তারপর এটা, হাউ মেনি বেস ইউনিট আর গিভেন ইন দ্য এসআই সিস্টেম, অবভিয়াসলি আমরা পড়েছি 7টা বেস ইউনিট আছে, 7টা বেস ইউনিট আছে, আর সাপ্লিমেন্টারি ইউনিট আছে হচ্ছে, তো আর আমাদের না 7, আমরা অলরেডি পড়েছি, তার লিস্ট অলরেডি আগে তোমাদের দেওয়া আছে, ঠিক আছে, দেখে নেবে, এটা আমাদের মুখস্থ রাখতে। নেক্সট, তারপরে কোশ্চেন কি, অ্যাম্পিয়ার ইজ দ্য এসআই ইউনিট অফ, অ্যাম্পিয়ার কিসের এসআই ইউনিট? অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের কারেন্টের, এটা আমরা জানি, এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ইউনিট। ঠিক আছে, ইলেকট্রিক পাওয়ার যদি হয়ে থাকে ওয়াট, ওয়াট, মাস যদি হয়ে থাকে আর বা ভর, যেটা হচ্ছে কেজি, ইলেকট্রিক চার্জ যদি, চার্জ আমাদের ইলেকট্রিক চার্জ কুলম্ব, কুলম্ব হয়ে থাকে ইলেকট্রিক, একটু মাথায় রাখতে হবে। তারপরে কোশ্চেনটা কি আছে, নেক্সট, ফাইন্ড দ্য ভ্যালু অফ এত, এটার ভ্যালু আমাকে বের করতে, এটা তো খুবই সোজা কোশ্চেন। তো অবভিয়াসলি দশমিকের পরে 2 টু দি পাওয়ার 7 আছে, মানে 1 2 3 4 5, 5 ঘর পর্যন্ত যাবে, আর এরপরে দুটো শূন্য, তো অবভিয়াসলি এরপরে দুটো শূন্য, তো হচ্ছে আমার এ হবে হচ্ছে আমার, এ হবে হচ্ছে, ঠিক আছে, এর 5 ঘর হয়ে তো আমার 10 টু দি পাওয়ার 5 ইউজ হয়ে গেল, তারপরে আরো দুটো শূন্য, কারণ আমার এখানে 10 টু দি পাওয়ার 7 আছে, আরো দুটো শূন্য, আরো 100 গুণ রয়েছে, 10 টু দি পাওয়ার 5 ইন্টু 100 রয়েছে, 5 রয়েছে, তার জন্য আর চলে এলো। এটা হচ্ছে আমার সঠিক উত্তর। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ইন দ্য এসআই ইউনিট, কোনটা ফান্ডামেন্টাল, ঠিক আছে, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নয়, দেখো, আচ্ছা, লিউমিনাস ইন্টেন্সিটি, এটা হচ্ছে আমার ক্যান্ডেলা, এটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। নেক্সট হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এটাও হচ্ছে আমার ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। ঠিক আছে, নেক্সট আমার কি আছে, টাইম, এটা হচ্ছে সেকেন্ড ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। ফোর্স আমার কোনো ফান্ডামেন্টাল নয়, আর আমার টন ইউনিট, এস ইউনিট, এটা আমার কোনো ফান্ডামেন্টাল ইউনিট, এটাও সোজা কোশ্চেন ছিল। নেক্সট, তারপর এটা দা এসআই ইউনিট অফ লুমিনাস ইন্টেন্স, দুবার পড়েছি, লুমিনাস ইন্টেন্স, আর হচ্ছে ওয়াট হচ্ছে পাওয়ারের,
হচ্ছে এর অ্যামাউন্ট। ঠিক আছে, এগুলো একটু দেখে নেবে। নেক্সট কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইনস্ট্রুমেন্ট টেম্পারেচার, কোন এটা মেজারিং ইনস্ট্রুমেন্ট, কোন মেজার আমরা টেম্পারেচার মেজার ব্যবহার করি। টেম্পারেচার মেজার থার্মোমিটার, সবাই জানি আমাদের ক্লিনিক্যাল থার্মোমিটার আমরা টেম্পারেচার মেজার করি। ঠিক আছে, নেক্সট যদি বলে আমার হাইগ্রোমিটার, আমাদের কিছু মেজারিং ইনস্ট্রুমেন্ট পড়তে লাগে, তো দেখিয়ে নিই। ঠিক আছে, যদি আমাদের বলে হাইগ্রোমিটার, হাইগ্রোমিটার দিয়ে আমরা কি করে থাকি, এটা হচ্ছে বাতাসের জলীয় বাষ্পের বাষ্পের পরিমাণ, বা বেটার সে আমাকে যদি বলতে হয়, এটা দিয়ে আমরা অ্যামাউন্ট অফ ওয়াটার, আর সেটা হাইগ্রোমিটার। এর সাথেই রিলেটেড থাকে হচ্ছে একই রকম হাইড্রোমিটার, অনেকের হাইড্রোমিটার দিয়ে আমরা কি মেজার করে থাকি, হচ্ছে স্পেসিফিক আমরা গ্র্যাভিটি মেজার, হাইড্রোমিটার, হাইগ্রোমিটার, গ্রো আর একটা হচ্ছে প্রো। হাইড্রোমিটার দিয়ে হচ্ছে গ্র্যাভিটি, আর হাইগ্রো বাতাসে অ্যামাউন্ট অফ ওয়াটার। ঠিক আছে, ভোল্ট মিটার দিয়ে, ভোল্ট মিটার, ভোল্ট মিটার দিয়ে আমরা ভোল্টেজ মেজার করে থাকি, ভোল্টেজ মেজার। সেই রিলেটেড অ্যাম মিটার, অ্যাম মিটার দিয়ে আমরা কি মেজার করে থাকি না, কারেন্ট মেজার, কারেন্ট মেজার। ঠিক আছে, নেক্সট আছে এনার্জি মিটার। ঠিক আছে, এনার্জি মিটার দিয়ে আমরা কি করে থাকি না, আমাদের কোনো অ্যাপ্লায়েন্সেস, হোম অ্যাপ্লায়েন্সেস বা আমাদের কোনো কমার্শিয়াল অ্যাপ্লায়েন্স, সেটা হচ্ছে কি পরিমাণ এনার্জি কনজিউম বা ইলেকট্রিক্যাল এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি অ্যাপ্লায়েন্স কি পরিমাণ এনার্জি, সেটা আমরা এনার্জি মিটার কোন ইউনিটে মেজার করে থাকি, এটা হচ্ছে কিলো ওয়াট আওয়ার, কিলো ওয়াট আওয়ার বা ওয়াট আওয়ারে। আর একটা আমাদের আসে হচ্ছে কি বলে যেন, এর সাথেই রিলেটেড ওয়াট মিটার, ওয়াট মিটার, সেটা দিয়ে আমরা কি মেজার করে থাকি, আমরা ইলেকট্রিক পাওয়ার মেজার, মানে কোনো সিস্টেমে কি পরিমাণ পাওয়ার ড্র করছে ইনস্ট্যান্টেনিয়াস ওই মুহূর্তে, এনার্জি কনজিউম করছে, ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার মুহূর্তে। ঠিক আছে, অ্যাক্টিভ পাওয়ার যেটা, পাওয়ার যেটুকু সেটা আমরা মেজার। ঠিক আছে, তো এই বেসিক আমাদের এগুলো আমাদের জানতে লাগে। ডিভাইস দিয়ে আমরা হিট মেজার করতে পারি, হিট মেজার করে থাকি ক্যালোরিমিটার, থাকি হ্যাঁ হিট মেজার। তো এই জিনিসগুলো এছাড়াও আমাদের বেসিক মেজারিং ওডোমিটার আসে আমাদের গাড়িতে থাকে, গাড়িতে থাকে, আমরা কোনো স্পিড মেজার করি। ঠিক আছে, তো এই সমস্তগুলোই মোটামুটি আমাদের খুব কমনলি পরীক্ষাতে এসে থাকে মেজারিং ইনস্ট্রুমেন্টের মধ্যে। ঠিক আছে, আর একটা মেনলি হচ্ছে যদি আমরা সমস্ত উইন্ড পাওয়ার জেনারেটিং প্ল্যান্ট রয়েছে সেখানে আনি। ঠিক আছে, তো এই সমস্তগুলো একটু ইনস্ট্রুমেন্ট, কি কি আমাদের মেজারিং ইনস্ট্রুমেন্ট, তো আমাদের এই ইউনিট অ্যান্ড মেজারমেন্ট থেকে এই হচ্ছে আমাদের টোটালটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট 30টা কোশ্চেন লাস্ট ছিল। এখান থেকে বেশিরভাগই হচ্ছে ইউনিট রিলেটেডই কোশ্চেন আসে, কিছু মেজারমেন্ট রিলেটেড কোশ্চেন এসেছিল, কিন্তু মেজারমেন্ট রিলেটেড টপিকটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম এই পোর্শনে। ভালো লেগে থাকে বা কমেন্ট করবে এবং আমাকে জানাবে। এবং এই পিডিএফটা যদি তোমরা পেতে চাও, অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে জয়েন হয়ে যাবে। ঠিক আছে,
লিঙ্ক আমি এর ভিডিও ডেসক্রিপশন দেবো, ঠিক আছে? জাস্টলি ভালো করে পড়তে থাকো, তোমাদের এই মাসের শেষের দিক করে এএলপির সিবিটি এর এক্সাম আছে, এবং এর এক্সামের জন্য এই কোশ্চেনগুলো বা এই টপিকটা যেটা আমরা আজকে, এটা খুবই, চলো আজকের জন্য ভিডিও